আজকে আমাদের তৃতীয় পাঠচক্র এটা, যেটা সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা নিয়ে আমরা আয়োজন করেছি। পাঠচক্রের যে নির্দিষ্ট সময়টা, এটা যেন সর্বোত্তম ব্যবহার করতে পারি, তাই আমরা শুধু বইটি এবং বইটির লেখককে নিয়ে কথা বলতে পারি। এখন আপনি যদি আপনার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলতে চান, হ্যাঁ, আপনার সেই পার্সোনাল এক্সপিরিয়েন্সটি যদি সরাসরি লেখক বা বইয়ের সাথে সম্পর্কিত হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই সেটা বলতে পারবেন। কিন্তু যদি সম্পর্কিত না হয়, তাহলে আমার মনে হয় যে সেই রকম কথা আমরা বলা থেকে বিরত থাকলে আমাদের পাঠচক্রটি প্রাণবন্ত থাকবে। বিষয়টা এমন নয় যে আমরা কাউকে জোর করে থামিয়ে দিতে চাই বা জোর করে কাউকে কথা বলাবো, কোনোটাই আমরা করব না। আপনি স্বাধীনভাবে শুধু প্রাসঙ্গিক কথা বললে আমরা আনন্দিত হব, এইটুকু। এবং আরেকটা বিষয় হচ্ছে, শেষে তিনজন প্রধান যারা ভালো বললেন তাদের জন্য একটা পুরস্কারের ব্যবস্থা থাকবে। সেটা গতবারও ছিল বই, এবারও সেটা থাকবে আশা করি। এখানে আসলে আমরা সবার কথা শুনি, সবাই হয়তো আপনার কাছে কোনো প্রশ্নও রাখতে পারেন। এরপর আপনি তো আপনার আলোচনাটি, অবশ্যই আমরা মূল্যবান আলোচনাটি শোনার জন্য অপেক্ষা করছি। ওই প্রশ্নগুলো যদি একটু অ্যাড্রেস করেন তাহলে আমরা অনেক আনন্দিত হব। আজকে আমরা চাঁদের অমাবস্যা নিয়ে কথা বলবো। সৈয়দ ওয়ালিউল্লাহ আমরা জানি যে আমাদের দেশের খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ঔপন্যাসিক এবং লেখক। এই লেখক খুবই অল্প দিন বেঁচে ছিলেন পৃথিবীতে, যে কারণে হয়তো আমরা তার আরও অনেক লেখা পেতেও পারতাম, যেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। কিন্তু আমরা যতটুকু পেয়েছি সেইটুকু আসলে অসামান্য। এবং আমাদেরকে এত বছর পরেও এই যে এই উপন্যাসটি অনেক বছর আগে পড়েছিলাম, আজকে পাঠচক্রে আসবো বলে যখন আবার একটু নাড়াচাড়া করলাম, দেখলাম যে কতটা প্রাসঙ্গিক আমাদের এখনকার সময়টার সাথে। অর্থাৎ মনে হয় যেন এক্ষুনি লেখা হয়েছে। এখনই যদি বলা হতো এই উপন্যাসটি গত মাসেই বেরিয়েছে, তবু বোধহয় কোনো সমস্যা ছিল না। তো এরকম একজন লেখক লেখা যখনই চিরায়ত হয়, কারণ যে কোনো সময় আপনার কাছে মনে হয় যে এই লেখাটি এখনকার, তাহলেই আমরা ওটাকে চিরায়ত লেখা বলবো। তো এই উপন্যাসটি তো অবশ্যই, ওনার প্রত্যেকটি উপন্যাসই এই জায়গায় পৌঁছেছে। এবং চাঁদের অমাবস্যা অনেকগুলো কারণে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ব্যতিক্রমধর্মী, ইউনিক একটা উপন্যাস। সেটা কেন, সেটা হয়তো আমাদের আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। আমিও পরে সেখানে যুক্ত করতে চাই আরও কথা। আমি ইন্ট্রোডাক্টরি কথা বলছি যেহেতু, আলোচনার ভিতরে আমি আর যাচ্ছি না, পরে যাব। তাহলে এখন আপনাদের জন্য জায়গা ছেড়ে দিচ্ছে, এবং যিনি উপস্থাপনা করবেন উনি যদি কিছু বলতে চান, এরপরে আপনারা একে একে কথা বলতে শুরু করবেন। আমার অনুরোধ থাকবে, কথার শুরুতে আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে তারপরে আপনার বক্তব্যটি পেশ করবেন। আপনি অন্য কারো বক্তব্যের কাউন্টার বক্তব্য দিতে পারেন, নিজের বক্তব্যটা রাখতে পারেন, আবার প্রশ্নও রাখতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। চলেন শুরু করি আমাদের আজকের পাঠচক্র। ধন্যবাদ আপাকে। এটা আসলে কোনো ফর্মালিটি না, জাস্ট অনেকেই নতুন আসে বা নতুন অনেকেই আজকে এসেছেন, তাদের জন্য জাস্ট ইয়ে করা আর কি। তো এটা আসলে আমরা এই যে উপস্থাপনা বা এরকম না, জাস্ট আমরা সবাই এখানে এখন পাঠক, আমরা বই নিয়ে আলোচনা করব, এতটুকুই। আর আজকে পাঠক হিসাবে আমরা যখন বই পড়ি তখন আসলে অনেক ধরনের প্রশ্ন থাকে আসলে বই নিয়ে। আমরা অনেক জিনিস, যারা নতুন পাঠক আছেন বুঝতে পারে না, এরকমও থাকে। তো আমরা সেই জন্য একজন অতিথি লেখক নির্ধারণ করি, যার কাছে আমরা ওই বিষয়ের প্রশ্ন রাখি আর কি। তো আজকে অতিথি লেখক আছেন কবি সাজ্জাদ শরীফ। অনেকে হয়তো তাকে সাংবাদিক হিসেবে বেশি চিনেন, কিন্তু আমাদের কাছে কবি হিসাবে আমরা তাকে সবথেকে বেশি মানে পরিচয় করিয়ে দিতে আসলে আগ্রহবোধ করব। এবং তার সাথেও একজন অনুবাদক এবং প্রাবন্ধিক আর কি, যিনি সৈয়দ ওয়ালিউল্লাহ নিয়ে কাজ করেছেন। সৈয়দ ওয়ালিউল্লাহর অগ্রন্থিত যে লেখাগুলো সেগুলো সংকলন করেছেন এবং তা আর কি প্রথমা থেকে প্রকাশ হয়েছে আর কি। তো 80-র দশকে যারা কবিতা লেখালেখি করেন আর কি, তাদের ভিতরে অগ্রগণ্য বা নতুন ধারার যে কবিতা, বাংলা ভাষার যে কবিতা, সেটা যারা আমাদের সামনে তুলে ধরেছেন তার ভিতরে তিনি অগ্রগণ্য। এবং সৈয়দ ওয়ালিউল্লাহ নিয়ে আমরা তার কাছ থেকে আরও অনেক বেশি জানবো। এবং বই নিয়ে এবং ওয়ালিউল্লাহ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকেন তাহলে অবশ্যই পাঠক সেটা করতে পারেন। আমি প্রথমে কারো কাছ থেকে জানতে চাইবো শুধুমাত্র লেখক এবং বই সম্পর্কে ইন্ট্রোডাক্টরি কথা। যদি এটা জানিয়ে আমরা আলোচনাটা শুরু করি তাহলে মনে হয় আমাদের আলোচনাটা আরও বেশি প্রাসঙ্গিক হবে। তো লেখকের প্রথম উপন্যাসের দিকে যদি আমরা একটু যাই, তাহলে ওনার লাল সালু হচ্ছে প্রথম উপন্যাস, যেটি 1948 সালে প্রকাশিত হয়। এটি অস্তিত্ববাদের উপর মূলত লেখা একটি, মানে তৎকালীন সময়ে একটা আলোড়ন তৈরি করে এই উপন্যাস। এই উপন্যাসটি ইংরেজি অনুবাদ হচ্ছে ট্রি উইদাউট রুটস নামে ইংরেজি একটি অনুবাদ হয়, এবং এটার একটি ফরাসি অনুবাদ হয়েছিল যেটা ওনার স্ত্রী নিজে করেছিলেন।
তো অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে চাঁদের অমাবস্যা। এটা প্রকাশিত হয়েছে 1964 সালে, এবং কাঁদো নদী কাঁদো 1948 সালে প্রকাশিত। ওনার শেষ উপন্যাস ছিল দ্য আগলি এশিয়ান, এটা ওনার শেষ উপন্যাস ছিল। এবং এটা একটা ফরাসি একটা উপন্যাসের বোধহয় মানে ইংরেজিতে উনি এটার একটা মানে বিরোধী যে জায়গাটা তৈরি করে না, যে একটা উপন্যাসের বিপক্ষে কথা বলা, যে আরেকটা উপন্যাস তৈরি করা, এরকম একটা উনি তৈরি করেছিলেন। এবং উনি শুধু যে উপন্যাস বা গল্পগ্রন্থ লিখেছেন তাও না, উনি নাটকও লিখেছিলেন। 4টা নাটক ছিল ওনার লেখা: সুরঙ্গ, বহিপীর, তরঙ্গভঙ্গ এবং উজানের মৃত্যু। তো সাহিত্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার 1961 সালে পান। এটা হচ্ছে উপন্যাসে বিশেষ অবদানের জন্য। এর পরবর্তী সময়ে দুই তীর ও অন্যান্য গল্পের যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম, ওটার জন্য উনি হচ্ছে আদমজী পুরস্কার পান 1965 সালে। এবং এর পরবর্তী সময়ে 21 পদক দেওয়া হয় 1983 সালে। মরণোত্তর, উনি বেঁচে ছিলেন না। তো উনি 1971 সালের 10ই অক্টোবর প্যারিসে কর্মরত অবস্থায়, অধ্যয়নরত অবস্থায় মানে মৃত্যুবরণ করেন। স্ট্রোক জনিত কারণে উনি মৃত্যুবরণ করেছিলেন। তো এই ছিল আসলে লেখক সম্পর্কে বলা। বই নিয়ে আরও আলোচনা হবে, শুনতে চাই। পাঠচক্র এর আগে দুটোতেই ছিলাম, এবারও আছি, তো একটু সাহস করে বলার চেষ্টা করলাম আর কি। চাঁদের অমাবস্যা বইটার নামটা এত প্রাসঙ্গিক, আমরা বইটা শুরুতেই দেখি যে একটা ঘোর অন্ধকার বা আধার রাত দিয়ে বইটা শুরু হয়। তো এরপর যত বইটা ধীরে ধীরে আগাতে থাকে, বইটা সম্পূর্ণ এটাই কাহিনীটা বর্ণনা, প্রায় 70 থেকে 80% সম্ভবত আধারের মাঝে একটা ঘোর অন্ধকার। কিন্তু যখন বইটা আস্তে আস্তে শেষের দিকে বিভিন্ন জট পাকানো থেকে ধীরে ধীরে খোলা শুরু হয়, তখন আস্তে আস্তে আমরা দেখি যে ভোরের দিক বা দিনের আলো, যেমন আস্তে আস্তে রাত ঘোর অন্ধকার থেকে রাতের মানে দিনের আলো ফুটে, ঠিক সেভাবেই জটগুলো আস্তে আস্তে ছাড়ে। ওনার এই বইটার মধ্যে আমরা দেখি যে ছিল আবেদ, মানে যুবক শিক্ষক, যাকে আমরা লজিং মাস্টার হিসেবে দেখেছি, তার সম্পূর্ণ ঘটনার মধ্যে তার একটা মনস্তাত্ত্বিক যে টানাপোড়েনের বিষয়টা ছিল সেটা আমরা লক্ষ্য করেছি। সে সত্যটা প্রকাশ করবে কি করবে না, এটা নিশ্চয়ই একটা টানাপোড়েনের মাঝে ছিল। এরপর সে যতভাবে সম্ভব শুরুর দিকে কাদের যে ছিল তাকে কিন্তু দোষটা থেকে মুক্ত করার বা তাকে হচ্ছে একটু বাদ দিয়ে এটা থেকে একটু মুক্তি দেওয়ার চিন্তা করেছে, কিন্তু শেষ মুহূর্তে সে পারেনি, সে সত্যটা উদ্ঘাটন করে এনেছে। তো এই শুরুর দিকটা তার একটা বিশাল মনস্তাত্ত্বিক যে এটা দেখেছি আমরা নিজেদের মধ্যেই এই বিষয়টা দেখতে পাই, মনস্তাত্ত্বিক একটা টানাপোড়েন। তারপর হচ্ছে এখানে যে শব্দশৈলীর বিষয়গুলো যদি বলি, শব্দশৈলী বা ভাষার ব্যবহার অসাধারণ। এখানে যখন কিছু শব্দ দিয়ে ভাষা ব্যবহার করা হচ্ছিল, তখন মনে হচ্ছিল যে আমি দেখছি বা এটা চরিত্রের মাধ্যমে যে ভাষার ব্যবহারটা তিনি ফুটিয়ে তুলেছেন, এটা একদম সামনাসামনি মনে হচ্ছে যে দেখছি। আমি যদি এরকম একটা বলি, বই থেকে যদি আমি কয়েকটা লাইন একটু দেখাই, এখানে বলেছে, ওপরে ঝলমলে জ্যোৎস্না, কিন্তু সামনে নদী থেকে কুয়াশা উঠে আসছে। কুয়াশা না, আর কিছু হয়তো সে ঠিক বোঝে না। হয়তো একদল সাদা বকরি দেখে, যার শিং দাঁত চোখ কিছুই নাই। হয়তো মনে হয় রাত্রি গা মোড়ামুড়ি দিয়ে উঠে বসেছে। চোখ ধাঁধানো অন্তহীন জ্যোৎস্না লোকে জীবনের আভাস দেখা দিয়েছে। তারপর হচ্ছে ঠিক 38 পৃষ্ঠায় এরকম আরেকটা উদাহরণ আছে তার, মানে আরেকটা কিছু লাইন আছে। যুবক শিক্ষক জ্যান্ত মুরগি মুখে হালকা তামাটে রঙের শেয়াল দেখেছে, বুনো বেড়ালের রক্তাক্ত মুখ দেখেছে, মানুষের দুঃখ কষ্ট মহামারী হাহাকার দেখেছে, কিন্তু কখনো বিজন রাতে বাঁশঝাড়ের মধ্যে যুবতী নারীর মৃতদেহ দেখে নাই। তো এই যে কিছু লাইন আছে, এরকম আমি শুধু দুইটা পেজ থেকে কিছু লাইন দেখেছি, কিন্তু পুরো বইটার মধ্যে এমন অসংখ্য আরও শব্দ দিয়ে তৈরি করা আরও লাইন আছে যা আমাদেরকে একদম মনে হচ্ছে চোখের সামনে ভাসছে বা একটা বৈচিত্র্য তৈরি করেছে। তো তার শব্দের যে এই যে ব্যবহার বা একটু ভিন্ন মাত্রায়, তো সম্ভব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তিনি এই বইটা পাশ্চাত্য সাহিত্য অনুকরণে এই বইটা সম্ভবত লিখেছিলেন। ওই রকম ভাষা বা ওই রকম গঠনশৈলীর সাথে তার এই বইটা বা তার এই লেখাগুলোর মিল পাওয়া যায় অনেকটা। এরপর হচ্ছে এখানে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করেছি, যেটা শ্রেণী বৈষম্য। কাদের যেহেতু একটা উচ্চবিত্ত ধার্মিক পরিবার থেকে বিলং করছিল, ধার্মিক পরিবারে ছিল, তো তার একটা সামাজিক বা যেভাবেই বলি তার একটা মান মর্যাদা আছে গ্রামে। তো সেই তার জায়গা থেকে যে শিক্ষক ছিল তিনি খুবই নিম্নবিত্ত বা নিম্ন পর্যায়ের একজন ছিল। তো সেখানে আমরা দেখেছি যে কাদের একটা জায়গায় বলেছে যে ও আমার
পায়ের যোগ্য না বা এমন কিছু একটা বলেছিল। তো এইখানেও আমরা দেখেছি যে বিশাল একটা তারা উচ্চবিত্ত এবং নিম্নবিত্তর মাঝে যে একটা বৈষম্য, এই বিষয়টি এখানে খুব প্রকটভাবে ফুটে উঠেছে। এটা একদম শুরু থেকে আমরা শেষ অবধি দেখেছি, যখন মাস্টার তিনি যখন এই যে সত্যটা প্রকাশ করেছে বা দাদা যিনি আছে তাকে যখন বিষয়টা বলেছে, তখন আমরা দেখেছি যে তাদের উচ্চবিত্ত বা মান সম্মান এইসব বিষয়ে চিন্তা করে দোষটা তারা চাপিয়ে সেখানে কিন্তু যুব শিক্ষক যিনি ছিলেন তিনি শাস্তি পেয়েছে। তো এইখানে একটা বিশাল বৈষম্য আমরা দেখেছি। আরেকটা বিষয় আমি এখানে যেটা লক্ষ্য করেছি, কুসংস্কার বিষয়টা আমার যখন যুবক শিক্ষক স্কুলে সে যখন মৃত যে যুবতী নারী তার বিষয়ে যখন কথা হচ্ছিল, তখন অনেকের মুখ থেকে সে শুনছিল যে সেখানে কেউ সত্যটা উদ্ঘাটনের চেষ্টা করেনি। সবাই বলছিল হয়তো জিন পরি বা এমন কিছুর আসর থেকে সে মারা গিয়েছে, এরা কিছু করেছে, কিন্তু সত্যটা তারা হয়তো অনেকেই জানতো বা জানতো না। কিন্তু তারা ওই বিষয়টাকে সম্পূর্ণ এড়িয়ে এটা একটা কুসংস্কার, জিন পরি কীভাবে একটা মানুষকে এভাবে মেরে নদীতে ফেলে দেবে, সম্পূর্ণ একটা কুসংস্কার এখানে আমরা লক্ষ্য করি। ধন্যবাদ ফাতেমাকে। ফাতেমা বইয়ের আসলে অনেকগুলো দিকই উল্লেখ করেছে, বিশেষ করে কুসংস্কারের দিকটা, যেটা বাংলাদেশের 47-এর দেশভাগের পরে এবং মুক্তিযুদ্ধের আগে 60-এর দশকে আমাদের এখানে গ্রামীণ এবং শহরের একটা কনফ্লিক্ট তৈরি হয় আসলে, সেটা হলো কুসংস্কার এবং ঈশ্বর বিশ্বাস নিয়ে। সেটার দিক থেকে আর আলোচনা গুরুত্বপূর্ণ। এরপরে যদি কেউ আলোচনা করতে চান তাহলে। এই বইটা নিয়ে আমি কিছু কথা বলি, একটু ভিন্ন অঙ্গে গিয়ে আমার কিছু বিশ্লেষণটা আমি একটু বলতে চাই। সেটা হলো যে এই বইটা পড়ে আমি এটা আসলে চমকে গিয়েছিলাম, যেটা আফসানা আপু যেটা বলেছিলেন যে বইটা পড়লে মনে হয় যেন এখন পড়েছি। আমার কাছে আসলে সেটাই মনে হচ্ছে যে সেই সময়ে সে মনস্তাত্ত্বিকভাবে কীভাবে এটা চিন্তা করলো। যেমন আমরা এই সময় কিন্তু সাইকোলজিক্যাল থ্রিলার, সাইকোলজিক্যাল অনেক বই পড়ি, সেই ধরনের চিন্তাটা তখন ছিল না। আমি এই বইটা নিয়ে তখন একটু খোঁজ নিই, সেই সময় বইটা কিন্তু সবাই একসেপ্ট করেনি। তা আমার মনে হয় সেই চিন্তাটাকে তারা ধরতে পারেনি, সে যে কতটা অগ্রগামী ছিল এই সময়ের জন্য। হয়তো সে এই সময় হয়তো বইটা পড়লে সবার কাছে চমকে যেত, সবাই বইটা নিয়ে অনেক বেশি আলোচনা করতো, সেই সময়টা কিন্তু করতে পারেনি। তো সেই জায়গাটায় আমি বলি একটু ভিন্নভাবে আমি একটা পাঠক আর লেখকের একটা মনস্তাত্ত্বিক জায়গা দিয়ে আমি আমার বক্তব্যটা বলবো। সেটা হলো যে এই বইটা পড়লে প্রথমেই আমরা দেখেছি যে একটা নারীকে যে হয়তো সে নৃশংসভাবে হত্যা হয়েছে। তো পাঠক হিসেবে চিন্তা করবে তার জন্য একটা সুন্দর একটা বিচার হয়, সে যেন একটা ন্যায় বিচার করে, তার অন্যায়কারী যেন সাজা পায়। তা পাঠক যখন এই চিন্তা দিকে এসে, লেখক কিন্তু সেদিকে যায়নি। কেননা আমাদের যেই চিন্তাটা ছিল, আমাদের এই গল্পের যে চরিত্র আছে তারা কিন্তু কেউ সেইভাবে, আমার মনে হয়েছে যে একটু ভিন্নভাবে দেখলে তারা কেউভাবে এটা চিন্তা করেনি যে তার বিচারটা দরকার। এমনকি যুবক পাঠক, এই যুবক শিক্ষক যে ছিল, আসলে বইটা আমি অনেকদিন আগে পড়েছি, ওর নামটা মনে নেই, আমি আরেকবার দেখতে পারিনি। আরিফ আলী, হ্যাঁ, মনে নেই। তো সেও আসলে বিচারটা তার কাছে মুখ্য ছিল না, কাদের কাছে তো ছিলই না। গত পাঠচক্রে আমরা যে আলোচনাগুলো করেছিলাম সেটা আমরা যখন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করি, সেটা আসলে অনেক মানুষ দেখেছে, সেখানে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, ক্রিয়া ব্যক্ত করেছে এবং তার বিপরীতেও আসলে লেখারও চেষ্টা করেছে, যে তারা মতামত দিচ্ছে যে এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য না। আমরা তাদেরকে উল্লেখ করছি যে আপনারা চাইলে এর বিপরীতে যদি কোনো প্রবন্ধ লিখতে চান, সেটা আমাদের ওয়েবসাইট আছে oakaka.org, সেখানে আপনারা লিখতে পারেন, আমরা মেইল অ্যাড্রেসও দিয়ে দিচ্ছি। এবং উল্লেখ্য, যেখানে প্রথম পাঠচক্রে আপার একটা উপন্যাসের ভাষা নিয়ে আলোচনা করেছিলেন, যেটা প্রায় 70,000 মানুষ দেখেছে। এবং গত পাঠচক্রে আমরা দুইটা বিষয় নিয়ে এখানে উল্লেখযোগ্য ছিল, সেটা হলো উপজাতিদের ভাষা এবং সংস্কৃতিকে আমরা কিভাবে গ্রহণ করব বা কিভাবে দেখব সেটা, এবং উপন্যাসটা যে সংস্কৃতির ভাঙা সেতুর আসলে সংস্কৃতির সেতুটা আসলে কীভাবে ভাঙে, এই দুটো আলোচনা প্রায় 50,000 মানুষ দেখেছে। তো আমরা মনে হয় এই যে মানুষ দেখছে আলোচনাগুলো এবং সেখানে তারা ক্রিয়া এবং প্রতিক্রিয়া ব্যক্ত করছে, এটা আমাদের এই পাঠচক্রের সার্থকতা। তো আমি এরপরে আরও কোনো একজন পাঠককে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা রহমান মিষ্টি, ফুলছড়ি সরকারি কলেজ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, গাইবান্ধা থেকে। আর আমার নবস্বপ্ন নামে একটি পাঠাগার আছে, আমি ওটা প্রতিষ্ঠাতা সভাপতি। তো পাঠচক্র, গল্প এবং আড্ডায় আজকে চাঁদের আমাবস্যা নিয়ে যে কথা হচ্ছে, এবং আসলে অনুভূতির কথাটুকুই আসলে আমি প্রথমে ব্যক্ত করতেই শুরু করেছিলাম। সেটি হলো যে গত 2 পর্বে যখন আমি তৃতীয় পর্বে অংশগ্রহণ করতে পারবো, এটা আসলে আমি পুজোর ছুটি আছে এবং আমারও কিছু সময় হাতে আছে, এবং খুবই আমি আনন্দিত ছিলাম যে এই পাঠচক্রে আমি অংশগ্রহণ করব। তো গতকাল আমাকে নক করেছিলেন সম্ভবত, জি, তখন আমি সাথে সাথেই ফর্মটা পূরণ করলাম এবং খুবই আনন্দ বোধ করছি। এটি মনে হচ্ছে যে আমার কাছে প্রথম বলা বইয়ের থেকে, তো আজকে আমি অংশগ্রহণ করতে পেরেছি। আর
যেহেতু চাঁদের অমাবস্যা সৈয়দুল্লাহর লেখা নিয়ে কথা অনেকেই অনেকভাবেই উপস্থাপন করলেন, তো মূল বিষয় যেটি এখানে 3টা বিষয় এসছে একটুখানি আমি বলবো, যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, অস্তিত্ব সংকট এবং সত্য মিথ্যার দ্বন্দ্ব। এই যে 3টা দ্বন্দ্বের কথা আমরা এসছে, 3টা দ্বন্দ্বকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বিভিন্নভাবেই এগুলোকে আমরা বলতে পারবো। এবং আমরা জেনে এসেছি অনেক আগে লাল সেলু গল্পের 14 বছর পরে এটি লেখা হয়েছে দ্বিতীয় গল্প উপন্যাস চাঁদের অমাবস্যা। তো চাঁদের লাল সেলু গল্প যখন পড়েছিলাম তখন উনিও বললেন যে আসলে বুঝতে পারি নাই, তবে আমার মনে হয় আমি খুব সেই সময়ও খুব একটা বুঝতে না পারলে খুব এনজয় করেছিলাম, খুব ভালোভাবে সেটি বোঝার চেষ্টা করেছি। এবং পরবর্তী যখন আমি শিক্ষকতা পেশা এবং আমার যে জীবনের যে পথ পরিচালনা, তখনও আমি সেটিকে মাঝে মাঝে সেই কথার যে উদাহরণ, সেটি আমার পারিবারিকভাবে হোক কিংবা সমাজ কোনো না কোনো কথা যখন হয় তখন সেই উদাহরণটি আসে। তো আসলে সৈয়দ অলিউল্লাহর যে কথা, আসলে আমরা যেটি গুরুত্বপূর্ণ একটি তথ্য, এবং আপু একটু আগে বলেছেন যে ফ্রান্সের আলপস পর্বতমালার পাইন ফার এলমে পরিবেষ্টিত ইউরিতে, সেই রকম একটি পরিবেশে থেকে তিনি যে এই গল্প উপন্যাসটি লিখেছেন, এটিও আসলে আমিও ভেবে দেখেছি অনেকবার। এবং আমাকে গতকাল থেকে যখন আমি এটিও নাড়াচাড়া করছিলাম তখন মনে আমার খুব গভীরভাবেই প্রভাব ফেলেছিল যে উনি ওখানে বসে এভাবে লিখেছেন কথাগুলোকে। তো এখানে আরিফ আলী, কাদের নেওয়া চরিত্রগুলো আছে। তো আর বেশি কিছু আমি বলছি না, এ পর্যন্ত বলে আজকের মতো আমি শেষ করছি। এরপরে যে কেউ আলোচনা করতে আগ্রহী? আমার মনে হয়েছে যে চাঁদের অমাবস্যাটা পড়ে যে উনি যদি আর কোনো লেখা নাও লিখতো, লাল সালুই ওনাকে অমর করে রাখতো। ওই উপন্যাসটা যথেষ্ট মানে কালজয়ী একটা উপন্যাস, কালকে উত্তীর্ণ করে যাওয়া উপন্যাস। আর চাঁদের অমাবস্যা হচ্ছে এই লেখকের দ্বিতীয় উপন্যাস, এবং আমারও পড়া এটা দ্বিতীয় উপন্যাস তার লেখা। তো এই উপন্যাসটি পড়ে আমি যেটা বুঝেছি মানে সেটাই শেয়ার করছি, ভুল হতে পারে অবশ্যই। সেটা হচ্ছে এটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। একটু আগে একজন স্যার বলছে হয়তো যে তখন সাইকোলজিক্যাল থ্রিলার ছিল না আমরা যেটা এখন পাচ্ছি। সো সেই হিসাবে এটা আসলে মানে এখন আমরা যেটা বুঝতে পারতেছি তখন আসলে এটা ছিল না, কিন্তু এটা এত সুন্দরভাবে এখানে আসছে আমাদের মনকে পুরা বইটা যখন আমরা পড়বো সব কিছু দেখতে পাবো চোখে, যে না একটা লাশ, এবং একটা লাশ দেখে একটা মানুষ কতটা ভয় পেতে পারে। তো তখন আমি আসলে বইটার সাথে একেবারে যতক্ষণ পড়েছি বইটার সাথেই ছিলাম, এবং বইটা আমি 2বার পড়েছি, যেহেতু পাঠচক্রতে কথা বলতে হবে সো আমি 2বার পড়েছি। তো এই বইটাও আসলে কালকে উত্তীর্ণ করেছে। এখন সমসাময়িক এখনও কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে সমাজে। এটা যে শুধু ওই 60-এর দশকের কথা বলছে তা না, এটা প্রাসঙ্গিক। এবং একজন যুবক শিক্ষকের মানসিক দ্বন্দ্ব এবং অস্তিত্বের লড়াই, এখানে আসলে তার সে অস্তিত্ব সংকটে ভুগতেছিল। আর এই উপন্যাসটিতে 2টা প্রধান চরিত্র, সেটা হচ্ছে কাদের এবং আরেফ আলী। বারবার বলবো না, আপনারা সবাই বইটি পড়েছেন। তো এখানে আমার কাছে মনে হয়েছে যে এটা সত্য মিথ্যার দ্বন্দ্ব, এবং সত্য হচ্ছে প্রকাশ করার যে একটা তার ভিতরে তাড়না ছিল, এবং সে প্রতি মুহূর্তে খুব ভয় পাচ্ছিল, সে নিজের সাথে কথা বলছিল, এই সবগুলো বিষয় আসে। আর এখানে কাদের যে চরিত্রটা, সে তাকে আসলে পরিচয় করা হয়েছিল একজন দরবেশ হিসেবে। তো একজন দরবেশের জন্য আমাদের মনের মধ্যে অনেক কি থাকে, দেখা যায় আমরা রেসপেক্ট করি এই ধরনের চরিত্রগুলোকে, কিন্তু দেখা যাচ্ছে তার যে চরিত্র সেটা দেখে আরিফ আলী আসলে খুবই হতবাক হয়ে গিয়েছিল যে আসলে এটা কি। সে অনেকভাবে কাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে, সে নিজে কথা বলেছে, সে অনেক কিছু, কিন্তু লাস্ট পর্যন্ত সে না নিজে বাঁচতে পেরেছে, কিন্তু অলরেডি কাদেরই বেঁচে গেছে, কারণ তার পক্ষে সমাজ ছিল। সে অলরেডি আমাদের সমাজে এখনও আসলে এটা হয়। এবং এখানে এই উপন্যাসে আমার একটা কথা খুব মানে অন্যরকম লাগছে, মানে এই কথাটাই আমার কাছে মনে হচ্ছে মূল প্রতিবদ্ধ, মানুষের জীবন এত মূল্যহীন নয়। আর এই কথাটাই আমার কাছে মনে হয়েছে যে এই কথাটার জন্যই আরিফ আলী লড়ে গেছে। হতে পারে সেই যুবতী তার কেউ ছিল না, কিন্তু তারও এক সময় জীবন ছিল, আর সেই জীবনের মূল্য আছে। এটাই আমার কাছে মনে হচ্ছে প্রতিপাদ্য, যে একটা জীবন, সে জীবন আসলেই মূল্যহীন নয়, প্রত্যেকটা মানুষের জীবনই মূল্য আছে। আমরা এরপরে অন্য কোনো একজন পাঠকের কাছ থেকে শুনবো, এবং এই উপন্যাসে আসলে অনেকগুলো দিকই আসলে উল্লেখ আছে, পরবাস্তব থেকে বাস্তব, ম্যান থেকে পার্সন হওয়া, এরকম আসলে অনেক দিকই আছে। তো আমরা চেষ্টা করব বিভিন্ন পাঠক বিভিন্ন দিক উল্লেখ করে আলোচনা করার, এবং নিজের বোঝাপড়াটা আলোচনা করার আর কি, বা ভালো মন্দ লাগা আর কি। এরপরে কি আলোচনা করতে আগ্রহী আছেন? কিন্তু আমি বলবো সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসের চেয়ে চাঁদের অমাবস্যা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এই কারণে যে ওই যে একটা কথা উনি ওখানে বলেছেন যে সত্য সত্যকে আকর্ষণ করে,
এই কথাটা আমার খুবই ভালো লেগেছে। লাল সালু উপন্যাসের চেয়ে আমার মনে হয় এই উপন্যাসটা এই কারণে বেশি ভালো লেগেছে, এই কারণে যে লাল সালু উপন্যাসে আসলে ওই রকম করে রহস্যকে তুলে ধরতে পারেননি উনি। কারণ মাঝার যে জিনিসটা, এটা আমাদের বাংলায় খুবই প্রচলিত বিষয়, কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ এই চাঁদের অমাবস্যা উপন্যাসে নামটাতেও রহস্য রেখেছেন, এমনকি চরিত্র অর্থাৎ যিনি দরবেশ যাকে পরিচয় দিচ্ছেন তাকেও তিনি একটা রহস্যময়ী প্রেক্ষাপট দিয়ে উপস্থাপন করেছেন। আমি যদি বলি আমি একটু রহস্যকে অপছন্দ করি এই কারণে, কারণ আমি হুমায়ুন আজাদের পাঠক। হুমায়ুন আজাদ সবসময় আক্রমণ করতেন রহস্যকে, তো সেই দিক থেকে আমার মনে হয়েছে যে দরবেশকে আসলে ওইভাবে রহস্য দিয়ে উপস্থাপন করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু আমার মনে হয় যে পাঠক সমাজের জন্য লেখককে অনেক সময় এরকম অনেক কিছু করতে হয় যা আসলে করা উচিত নয়। আমার এতটুকুই, আসলে আমার কোনো প্রশ্ন নেই। আমি সকলের আলোচনা শুনবো, আলোচকের আলোচনা শুনবো, আশা করি সকল প্রশ্নের উত্তর আমি পেয়ে। ধন্যবাদ সকলকে। জাতীয় গ্রন্থ কেন্দ্র এবং যে পাঠক সংগঠক ক খ তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার আরেকটু নিবেদন রইব তাদের প্রতি, এটাকে আমরা আরও বিস্তৃতি করা যায় কি না বিভাগীয় বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই বই পড়া, বই প্রেমী, এটা আরও বেশি বিস্তৃতি হবে। আমরা বাংলা একাডেমি একটা নির্দিষ্ট সময়ে বা গ্রন্থকেন্দ্র একটা নির্দিষ্ট সময়, আমার কাছে ভালো লাগছে জাতীয় গ্রন্থকেন্দ্র প্রত্যেক বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় বইমেলার আয়োজন করছে। আর আজকে যে পাঠচক্র বিষয় হচ্ছে সেটা হচ্ছে চাঁদের অমাবস্যা, সৈয়দ অলিউল্লাহ। সৈয়দ অলিউল্লাহকে আমি যখন ছাত্র জীবন থেকে ওই লাল সালু থেকেই চিনতাম, তো সেই ক্ষেত্রে আজকের ম্যাম যেটা বলল যে চাঁদের অমাবস্যাটা, আমার কাছে ঠিক সেটাই মনে হচ্ছে, একদম গ্রামীণ যেই বাস্তবতা, আমাদের গল্পের যে চরিত্রের নায়ক, মনে হয় না যে এটা 60-এর দশকের লেখা, এটা বিগত 2-1 মাসের ভিতরেই প্রকাশনা হয়েছে। আমার কাছেও বিষয়টা এরকম মনে হচ্ছে। আমি বারবার যেটা অনুভব করতেছি, যেটা সুদূর সে ফ্রান্সে বসে আমাদের সেই গ্রামীণ মনস্তাত্ত্বিক বিষয়ে, যে আমার কাছে এটা আসলে গল্প মনে হয় না, কাল্পনিক মনে হয় না। আমি যখন বইয়ের প্রতিটি লাইন পড়তেছিলাম তখন মনে হচ্ছে যে আমি একটা সিনেমায় দেখতেছি, আমার চোখের সামনে ওই গল্পের চরিত্রটা আমার চোখের সামনে ভাসতেছে। তো আজকের পাঠচক্র, আমার যেই প্রশ্নগুলো আছে বাকি আলোচকদের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমি জানতে পারবো, বুঝতে পারবো, আমার প্রশ্নগুলো আমার ওখানেই সমাধান হবে বলে আশা করি। আমি সচরাচর একটু পরে বলতে পছন্দ করি, কারণ আমার মনে হয় যে যারা বলবে তারা হয়তো আমার কথাও কিছু একটু বলে ফেলবে, তো তাদের থেকে নিয়ে এবং নিজের কথা একসাথে করে আমি বলতে পছন্দ করি। সবাই লাল সালু সম্পর্কে বলছিল, তো লাল সালু সম্পর্কে একটা ছোট্ট ঘটনা বলি। তো টিচার বললো যে লাল সালু একটা মুভি আছে, তোমরা দেখতে পারো। আমি খুব এক্সাইটেড হয়ে সবাই একসাথে মিলে লাল সালু মুভিটা দেখা শুরু করলাম। দেখতে দেখতে দেখি কি, যখন ঝড় আসলো সব উড়ে নিয়ে চলে গেল, তারপরে শেষ। আমি খুবই হতাশ। কি ব্যাপার, ঝড় আসলো তারপরে কই? মানে মজিদ কি আর শাস্তি পাবে না? ওটা কি আর উন্মোচন হবে না? ঝড়ের পরে সব শেষ কেন? তারপরে আরেকটু আগ্রহ হলো যে দেখি বইটা পড়ে কি অবস্থা, ঝড়ের পরেও বোধহয় কিছু থাকবে। কিন্তু না, ঝড়ের পরে সেখানে আর কিছু নেই। বহিপিড়ে একই অবস্থা, উজানের মৃত্যু, সেখানে মাঝির যে দ্বন্দ্ব, সেগুলো নিয়ে কথা না বলি, সবাই হয়তো সেটা পড়েনি বা অনেকে পড়েছে, খুব দীর্ঘ না করি। সবাই মূলত যুবক শিক্ষক এবং কাদেরকে নিয়ে কথা বলেছে, আমি একটু দাদা সাহেবকে নিয়ে কথা বলি। দাদা সাহেব সরকারি চাকরিজীবী, তার মনোবাসনা কখনো অনেক বেশি ছিল না যে সে অনেক বড় একটা পোস্ট পাবে বা অনেক দূরে যাবে বা অনেক টাকা পয়সার মালিক হবে। সে সবসময় তার ধর্ম নিয়ে চিন্তা করেছে এবং তার যেই ঊর্ধ্বতন কর্মকর্তা, তার বস, সে ভাবতো যে বস বিধর্মী, সে কিছু না বলেও মনে মনে তাকে পছন্দ করতো না। আমার মনে হয় কি, সে এক প্রকার ধর্মটাকে না নিজের মতো করে নিয়েছে। সে যখন বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে এক বাক্যে সবাইকে বললো বিসমিল্লাহ বলে খেতে হবে, খুবই ভালো কথা। সবাইকে বললো যে তোমাদের নামাজ কাজা করা যাবে না, খুবই ভালো কথা। ধর্মের পথে চলতে থাকলো। এর ভেতর দিয়ে, ধর্মের ভেতর দিয়ে যেই তার প্রতিপাদ্য ছিল বা যেই একটা অবস্থা ছিল আগের, আমরা কি বলি ওটাকে, প্রভাব, মানুষের উপর যে টাকা পয়সার প্রভাব তার ছিল, সেটা এখন ধর্মের উপরে আসলো। আচ্ছা, এবার একটু আসি
সৈয়দ ওয়ালিউল্লাহর ধর্মনিরপেক্ষতা নিয়ে। প্রথমে যে নামটা শুনি ওয়ালিউল্লাহ, নামটা শুনে মাথায় কি আসে? খুব ধর্মীয় একটা ব্যক্তি। সেই ধর্মীয় ব্যক্তি যখন এই ধর্মের কুসংস্কার নিয়ে লেখে তখন আমাকে খুব জিনিসগুলো ভাবায় যে আসলে এটা কি লিখলো। মনের ভিতরে আসে যে না, এমন একটা মানুষও, তাকে দেখি না টুপি পরা দাড়ি অবস্থায়, আচ্ছা উনিও লিখছে, তার মানে দেখি ধর্মের প্রতি আমাদের আরও অনুরাগ সৃষ্টি হয়। বর্তমানে সবাই বলছে যে এটা গতানুগতিক একটা উপন্যাস, গতানুগতিক উপন্যাস, আমিও বলবো গতানুগতিক উপন্যাস, এবং আমার মনে হয় যেটা আমাদের জন্যই লেখা। কেন আমাদের জন্য লেখা? কারণ হচ্ছে আমরা সবাই একটা শব্দের সাথে পরিচিত। মনস্তাত্ত্বিক জটিলতার থেকে আমরা সব থেকে বেশি পরিচিত হচ্ছে ওভার থিঙ্কিং এর ব্যাপারে। আমরা কি পরিমাণ ওভার থিঙ্কিং করি। আমি এখন একটু ফাতেমাকে নিয়ে বলতে চাই, এই যে মাইকটাতে বসার আগে কত ধরনের ওভার থিঙ্কিং আসে না? আচ্ছা আমি কি পারবো, মনে মনে একটু ধুকপুক করতে থাকে, আমার কি কথা হবে, সবাই কি মনে করবে, হাসবে, কেউ বাঁকা চোখে তাকাবে। এই যে ওভার থিঙ্কিং টার্ম, সেটা আমরা দেখতে পাই হচ্ছে যুবক শিক্ষকের পরে। পুলিশ যা যা তাকে জিজ্ঞেস করেছে তা সব আগে থেকেই জানে, তার ঘোর লাগা, তার মাথা থেকে সব উধাও হয়ে যাওয়া এক মুহূর্তের জন্য। সে কখনো আগে সেরকম লাশ দেখে নাই, অনেক কিছু দেখেছে কিন্তু আগে কখনো লাশ দেখে নাই। সে হিমালয় দেখে নাই, কিন্তু সে পড়াচ্ছে বাচ্চাদের। সব থেকে উচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে হিমালয়। আমি একটা ইনসাইটিং ইনসিডেন্ট খুঁজছিলাম এর ভিতরে কি পাওয়া যায়। অনেক দূর পড়ার পরে একটা শব্দে আমার নজর আটকে যায়। সে শব্দটা হচ্ছে মরীচিকা যদি অদৃশ্য হয়ে গিয়ে থাকে তবে তাকে কাকে দোষ দিবেন? ঠিকই তো, আমরা যা ভাবি বা যা হতে যাচ্ছে কল্পনা করি, বাস্তবে বা বর্তমানে না থেকে ভবিষ্যৎ চিন্তা করতে থাকি। সেই ভবিষ্যৎ চিন্তার ভেতর, সে ভবিষ্যৎ চিন্তা আমাদের কাছে একটা মরীচিকা। এটা অদৃশ্য হওয়াটা খুব স্বাভাবিক। মরীচিকার ভেতরে পানি পাওয়া খুবই দূরের ব্যাপার, কিন্তু মরীচিকা যদি আমি আমার নজরে দেখে থাকি তাহলে সেটা তো মরীচিকা হবেই। এখন আসি কাদেরের ব্যাপারে। তো কাদের এমন কেন? সব থেকে ছোট ছেলে, তার উপর বলতেই হচ্ছে কেউ নজর দেয়নি। বা দাদা সাহেব যখন ফিরে আসে গ্রামে তখন দেখে যে কাদেরের আর পড়ালেখার বয়স নেই, সে বিপথে গেছে অনেক আগেই। কিন্তু এটা কি দাদা সাহেবের মনস্তাত্ত্বিক জটিলতা ছিল না যে কাদের এখন দরবেশ মানুষ? এটা আমার মনে হয় সে নিজের মতো করে একটা ছাঁচে ফেলেছে যে আমি কাদের জন্য কিছু করতে পারিনি, কাদের বোধহয় এখন দরবেশ মানুষ, ওর জন্য আমি কিছুই করতে পারবো না। এই যে পারবো না, তাকে তার মতো করে ছেড়ে দেওয়া, এটাও আমার মনে হয় যে একটা মনস্তাত্ত্বিক জটিলতা যার ভেতর দিয়ে দাদা সাহেব গেছে। এবং প্রত্যেকটা চরিত্র কত সুন্দর করে পরিস্ফুট হয়েছে। এখানে আমি আরেকটা ছোট্ট চরিত্রের কথা বলি, সেটা হচ্ছে আনোয়ারা। দাদা সাহেবের মেয়ে আনোয়ারা, কিন্তু দাদা সাহেবের নাতিরা যখন তার সামনে কথা বলে তখন ধমক দেওয়ার চেষ্টা করে যে এই কথা বলবা না। একটু সুন্দর করে লেখা, আমি আমার ভাষায় বললাম যে কথা বলা যাবে না। দাদা সাহেবের সাথে দাদার সাথে নাতি কথা বলতে পারবে না, বা কথা বললে কোনো একটা বেয়াদবি করতে পারে, সেই কথা বলার আগে তার ভয়। তার পরিবারের সাথে তার কত দূরত্ব, কিন্তু তার মধ্যে দিয়েও দাদা সাহেব ভাবে যে তাদের সবার মনের ভাব দাদা সাহেব জানে। তো আমার দাদা সাহেব, তারপরে যখন ধর্মের ব্যাপার আসে, শাস্তি দেওয়ার ব্যাপার আসে, তো নিজের যাকে এত দিন ধরে পেলে পুষে রাখছে, যার কারণে মনে করছে যে সে অনেক বড় একটা কিছু করে ফেলছে, তো সেখানে গিয়ে তাকেই আবার শাস্তি ভোগ করতে দেওয়া। আমি কি এই যুবক শিক্ষককে এই জন্যই এতদিন আমার কাছে রেখেছি, এতদিন তাকে সম্মান বা শ্রদ্ধা দিয়েছি যাতে আমি তার পাওনাটা উসুল করে ফেলতে পারি, বা তার থেকে একটা কিছু আমি আদায় করতে পারি। এই কি আমার মনে ছিল? দাদা সাহেবের মনস্তাত্ত্বিক জটিলতা নিশ্চয়ই সেখানে ছিল। চাঁদের অমাবস্যা নিয়ে বলতে গেলে আসলে চাঁদ কি, আমরা লেখকরা চাঁদকে কিন্তু সবসময় প্রতীক বা উপমা হিসেবে দেখি। এখানে তাহলে চাঁদের অমাবস্যা, চাঁদটা কি হিসাবে এসেছে, এটুকু একটা প্রশ্নের একটু ছোট্ট উত্তর খোঁজা হতে পারে পাঠক হিসেবে। এটা আসলে অন্তরের যে আলো, অন্ধকারাচ্ছন্ন যে জায়গা থেকে আলো খোঁজার আকাঙ্ক্ষা বা আলোর দিকে ছোটা। আবার ঘটনাক্রমে যে রাতে
আরেফ আলী যে যুবক শিক্ষকটিকে নিয়েই প্রধানত ঘটনাটি মানে ঘুরছে একটা জাল হিসেবে, মানে ঘটনাগুলো একটা জালের মতো ঘুরছে। সেই রাতটিও ছিল পূর্ণিমার চাঁদ। তো গ্রামের আবহে আমরা দেখেছি ছোটবেলায় যে পূর্ণিমা রাত কিন্তু আরও বেশি রহস্যময় লাগে। অন্ধকারের একটি ঠিকানা, একটি আলো, সেটি হলো অন্ধকার। আর আলোর অনেক রকম রূপ। তো পূর্ণিমার রাতে গাছপালা, ফসল সব মিলিয়ে একটি ধোঁয়াশার তৈরি হয়। আমরা যারা গ্রামে কখনো জ্যোৎস্না দেখেছি অনেকেই জানি যে পাতা নড়া, বাঁশঝাড়ের পাতা নড়লে, মানে অনেক সময় ভূতও বলেছি ছোটোবেলায়, যে আলো আধার সব মিলিয়ে ভৌতিক একটি আবহ তৈরি করে। সেটি হলো ওই সময়ের একটি চিত্র। কিন্তু এখানে মনস্তাত্ত্বিক ঘটনাগুলো, মনস্তাত্ত্বিক যে দ্বন্দ্ব, অস্তিত্ব সংকট, সেগুলোই মুখ্য হয়ে উঠেছে এই উপন্যাসে। সেটা কি, যুবক যে আরেফ আলীকে আমরা প্রথম থেকেই মানে শুনি, অনেকখানি মনে হয় যে শুধু এগুলোই শুনছি। তো আরেফ আলী মানসিকভাবে কেন দুর্বল, মানে সামাজিকভাবে নিম্নবিত্ত পরিবার থেকে আসা শিক্ষিত যুবক। তো তখন আমরাও দেখেছি আমাদের শৈশবে যে এরকম শিক্ষিত মেধাবী যুবকগুলো দূরে কোনো জায়গায় খুব প্রতিষ্ঠিত বড় বাড়িতে জায়গির, বা আরেকটা শব্দ আছে যে লজিং মাস্টার, মানে ওই বাড়ির কাউকে পড়াবে নিয়ম করে, তার বিনিময়ে থাকা এবং খাওয়া, এটি সেই সময়ের প্রতিভাবান যুবকদের জন্য খুব বড় একটি সাপোর্ট থাকতো। অস্তিত্ব সংকট কখন তৈরি হয়, যে বলিষ্ঠ বা অস্তিত্ব নিয়ে সে মুভ করতে পারছে না। কেন মুভ করতে পারছে না? এই যে আমার দাঁড়ানোর জায়গাটি, থাকার জায়গাটি, আমার মানে কতখানি আমি ঝুঁকিপূর্ণ হয়ে যাব, সত্য অকপটে বলা, অকপটে আবিষ্কার করার জন্যেও একটি শক্তি দরকার হয়। যে মনস্তাত্ত্বিক সংকটটি মূলত তৈরি হয়েছে, এবং তখন যে আবেশের বসে কিন্তু আরেফ আলী ছুটতে দেখেছে, মানে উনি বেরিয়েছে তো রাতে একটু ইয়ার জন্যে, বেশি রাতে, গ্রামে বেশি রাত মানে রাত 10টাও হতে পারে, এবং 60-এর দশকে তখন হারিকেনের আলো এখনকার মতো না, মানে প্রেক্ষাপট চিন্তা করলে আমরা দেখি। তো ওনার তখন মনে হয়েছে একটি শব্দ, বা ওই কাদের সাহেব যে দরবেশ হিসেবে পরিচিত, ওই বড় বাড়ির যে ছোট, উনি যাচ্ছেন, একবার মাত্র দেখেছেন, তারপরে উনি দেখেছেন, একটু উৎসুক হয়ে দেখেছেন যে উনি যাচ্ছেন, কিন্তু কোন দিকে গেলেন পরক্ষণেই চোখ থেকে হারিয়ে গেছে। কিন্তু আরেক যেতে থেকেছে, তখন সে একটা ঘোরের ভেতরে চলে গেছে। তখন কিন্তু কাদেরের কথা তার মনে নেই, মানে ওই যে আলো, ওই যে গাছ, ওই যে ফসল, মানে এগুলো দেখতে দেখতে তখনই সে একবার ভাবছে যে না, আমি মনে হয় কাদেরকে দেখিনি, এটা হয়তো ছায়া, এরকম কিছু। আমরা যদিও স্পেসিফিক ওই সব বর্ণনা পাইনি, কিন্তু যে ঘোর মানেই তো এরকম। এবং সে নিজের সাথে নিজের এদিকে একটা যুক্তি, ওদিকে একটা যুক্তি, নিজেকে নিজে বোঝাতে চেয়েছে, কিন্তু বেশ কয়েকবার। প্রথম থেকে মানে যখন সে বলতে পেরেছে ঘটনাটির কথা, সত্যটি বলতে পেরেছে, তখন পর্যন্তই নিজের সাথেই সে একটা সংকটের ভেতরে পড়ে থেকেছে, মানে অমাবস্যার ভেতরে পড়ে থেকেছে। শেষ বেলায় উনি মানে শক্তি পেয়েছে যে না, আমাকে সত্যটা বলতে হবে। এবং ঘটনাটি আমরা পড়েছি, আমি বেশ আগে পড়েছি বইটি, মনে আছে যতটুকু, যে শেষেও ঘুরতে 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 পাঠকও কিন্তু আরেকের সঙ্গেই আমরা ছুটতে থাকি, মানে যেতে থাকি আর কি, ওই আলো আধারি পরাবাস্তবতার ভেতরে।
তখন সে একটা শব্দ শোনে, কিন্তু শব্দটি সেই স্পষ্ট শুনতে পায়নি। একবার মনে হয়েছে নারী কণ্ঠ, তারপরে আবার মনে করেছে না এখানে নারী কণ্ঠ কীভাবে এসছে, এরকম নিজের সাথে নিজের যে একটা, যে আমি ভূত দেখছি, ওটা না ভূত বলে কিছু নেই, এরকম কিছু একটা। তারপরে যেটা শুনেছে একটা ক্রন্দনের আওয়াজ, এবং সম্পূর্ণ ঘটনাটি তার জানা। কিন্তু সে তখন আবার ব্যাক করেছে, ছুটে চলে এসছে, যে সে তখন তার অস্তিত্বের কথা মনে হয়েছে, যে এটা তো আমার জানার মানে কথা নেই, মানে তার যে অবস্থান, বড় বাড়ি এবং সেই বাড়ি থেকে তার যে সুবিধেগুলো বা তার যে সাপোর্টটা জীবনের, এটা তার জানার অধিকার নেই, মানে এটা আমি কেন জানলাম, এই সংকটে আবার সে ভুগতে থেকেছে। তারপরে তো সে এসেছে এবং থেকেছে, আরও ঘটনা আছে যে সেই লাশ আবার কাদের তাকে দিয়ে নদীর ভেতরে ফেলে দিয়েছে, কিন্তু সে নিশ্চুপ থেকেছে। অনেকেই অনেক সমালোচকও বলেছেন যে চাঁদের অমাবস্যা উপন্যাসে খুব অল্প একটু ঘটনাকে নিয়েই হলো লেখক চলতে থেকেছেন, ঘটনা ওইটাই, কিন্তু এই যে পরাবাস্তবতা, এই যে ঘোর, নিজের সাথে নিজের যে দ্বন্দ্ব, এগুলো সে খণ্ডন করেছে একবার, আবার দ্বন্দ্বটি এসে হাজির হয়েছে। এই যে বুনন, এই বুননটা আসলে পাঠককে একটি মনস্তাত্ত্বিক যে জোরালো গতি, সেই গতিটি এনে দিয়েছে, যার কারণে উপন্যাসটি তখন মননগ্রাহী হয়ে উঠেছে। এবং 60-এর দশকে আমরা জানি যে মনস্তাত্ত্বিক উপন্যাস কিন্তু ওইভাবে আসেনি। এখন যেমন আমরা পরাবাস্তব বলি, মানে ইংরেজিতেও বলি, সেগুলো প্রচুর আছে, মানে সবাই অনেকেই লিখছে, কিন্তু সেই সময় সৈয়দ ওয়ালি অলিউল্লাহ যে এইভাবে নিয়ে এসেছেন, এটি অনেক বড় ব্যাপার, যে এত স্মার্টলি। আমরা জানি যে সৈয়দ ওয়ালিউল্লাহ কিন্তু দেখতে আমার মনে হয় না যে ওনার বই পড়ে আমরা ছবি দেখার আগে জানতাম না যে এত স্মার্ট। তো আসলে সেই 60-এর প্রেক্ষাপট থেকে যে এই পরাবাস্তবতা নিয়েও যে আলোচনায় আসছে এই বইটি, এটি হলো আধুনিকতা সাহিত্যের, যে এটি কখনো পুরনো হয় না, মানে বর্তমানের আলোকে দেখা। মূলত লাল সালুর ভিত্তিতেই আমাদের ওয়ালিউল্লাহকে চেনা। এখন আমার একটা বিষয় মনে হয়েছে এখানে, যে ওয়ালিউল্লাহ ফ্রান্সে বসে সম্ভবত এই বইটা লিখেছেন, যে স্মার্ট যুবক, ওরকম পরিবেশে তিনি থাকেন, চাকরি করেন, সেরকম পরিবেশেই তার ঘোরাফেরা, সেখানে বসে তিনি কাদেরের মতো একটা চরিত্রকে কিভাবে নির্মাণ করতে পারবেন, অথবা এই যে শিক্ষক আরেফ আলী, তার মতো একটা চরিত্রকে কিভাবে নির্মাণ করতে পারবেন। এটা আসলে উপলব্ধি করতে হলে চট্টগ্রামের যে পরিবেশ, সেই পরিবেশটা, তুমি মনে হয় চট্টগ্রামের, তাই না? চট্টগ্রামের পরিবেশ যাদের জানা আছে তারা ভালো করে বুঝবেন। চট্টগ্রামে প্রত্যেকটা পরিবারের বাহিরে একটা ঘর থাকে, মূল ঘরের বাইরে, সেটাকে বলা হয় দেউড়ি, যেখানে বাচ্চারা পড়াশোনা করে লজিং মাস্টারের কাছে। এই লজিং মাস্টার মূল ঘর থেকে দূরে থাকেন, তার খাবারটাও মূল ঘর থেকে ওই দেউড়িতে বাড়ির কোনো কাজের ছেলে অথবা বড় কোনো ছেলে মেয়ে পৌঁছে দিয়ে আসে। এবং যে টয়লেটটা সে ইউজ করে, সেই টয়লেটটাও কিন্তু বাড়ির সবাই যে টয়লেটটা ইউজ করে সেই টয়লেটটা ইউজ করে না, সে দূরের একটা টয়লেটে যায়, এবং তার যদি কখনো বড় টয়লেটের পরিবর্তে ছোটটা করতে হয়, তখন সে একটা বদনা এরকম হাতে করে নিয়ে ওই দূরে গাছের কোনো আড়ালে গিয়ে সে এই প্রস্রাবের কাজটা সেরে আসে। এবং যে লজিং থাকে সে সাধারণত ওয়ালিউল্লাহর লেখায় এসেছেন যে নোয়াখালীকে তিনি চিত্রিত করেছেন, এটা বাস্তব কারণে করেছেন। যদি কেউ নোয়াখালীর থাকেন এখানে, তাহলে কষ্ট পাওয়ার কিছু নাই। ভৌগোলিক অবস্থানের কারণে এক একটা ক্যারেক্টার তৈরি হয়। সাধারণত নোয়াখালী অঞ্চলের জমি ভাঙা মানুষরা, ভূমি থেকে উচ্ছেদ হওয়া মানুষরা বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে পড়েন, চট্টগ্রাম অঞ্চলেই নোয়াখালীর মানুষ বেশি ছড়িয়ে পড়েছেন। এবং মক্তব, মসজিদ এবং এই যে লজিং মাস্টার, এই ধরনের ছেলেরাই বেশি সেখানে কাজ করে। ফলে বোঝা যায় যে একেবারে দরিদ্র পরিবারের একজন সন্তান শিক্ষক হয়ে সে এলাকায় একটা স্কুলে শিক্ষকতা করেন, আলাদাভাবে থাকার মতো তার সঙ্গতি নাই। তিনি থাকেন একটা প্রভাবশালী পরিবারে,
এটা সৈয়দ ওয়ালিউল্লাহর অভিজ্ঞতার ভিত্তিতে দেখেছেন বলে আমার ধারণা। তার নিজেদের হতে পারে, তার আত্মীয় স্বজনের ভেতরে হতে পারে। সেই ছেলেটা আসলে সব সময় নিজের ভিতরে নিজে কুঁকড়ে থাকে। এমন ভালো খাবার আগে খাননি, এমন ভালো পরিবেশে থাকেননি, এমন স্বাস্থ্যবতী ছেলে মেয়েদের আগে দেখেননি, এমন আদব কায়দা দেখেননি। আসলে এই ধরনের শিক্ষক যারা অথবা ছেলে যারা, তারা কিন্তু ওই পরিবার থেকে শেখে, অনেক কিছু শেখেন, জানেন, বোঝেন, হাঁ করে তাকিয়ে থাকেন খাবারের দিকে, পরিবারের দিকে, পরিবেশের দিকে, পরিবেশনার দিকে, আদব কায়দার দিকে। ফলে সবসময় একটা সংকুচিত বোধ নিয়ে থাকেন। আমার মনে হয় সৈয়দ ওয়ালিউল্লাহ তার নিজের অভিজ্ঞতা থেকে এই শিক্ষক আরেফ আলীকে দেখেছেন এবং নির্মাণ করেছেন এই চাঁদের অমাবস্যার মধ্যে। এটা হচ্ছে আরেফ আলী সম্পর্কে বললাম। আর যিনি আছেন কাদের সম্পর্কে যদি বলি, তাহলে এটা মাজারের আরেকটা প্রতিনিধি বলা যেতে পারে। মাজারের যারা প্রভাবশালী ব্যক্তি, মাজারে যারা দেখভাল করেন বা এলাকার প্রভাবশালী ব্যক্তি। চট্টগ্রামের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যত রকমের অসামাজিক কাজই করুক না কেন, নামাজটা শুক্রবারে ঠিকমতো পড়ে এবং আজানের সাথে সাথে পড়ে। এবং যে কথাটা আপনি বলেছেন যে বাচ্চাদেরকেও সে কথা বলতে দেয় না, এটা চট্টগ্রামের একটা কালচার, যে মুরব্বীরা যখন কথা বলবে তখন বাচ্চারা কথা বলবে না। আক্কল মানে বেয়াদবি হবে, আক্কল চিটাগাংয়ের ভাষায় বলে এই কথাটা, যে তুমি বড়দের সামনে কথা বলবে না। এটা সামন্তবাদী যে কালচার, সেই কালচারেরই একটা বৈশিষ্ট্য। মূলত সৈয়দ ওয়ালিউল্লাহ সামন্তবাদের যারা প্রতিনিধি, সামন্তবাদের যারা প্রভাবশালী, চমৎকারভাবে সামন্তবাদের চিত্রটাকে এখানে মানসিকভাবে কেমন হয়, সামন্তবাদের চরিত্র ক্যারেক্টারগুলো কেমন হয়, সেটা কাদেরের মধ্য দিয়ে এবং বড় সাহেবের মধ্য দিয়ে, কি যেন নাম ওনার, দাদা সাহেবের মধ্য দিয়ে কিন্তু এটা ফুটিয়ে তুলেছেন। যে যেখানে দেখা যাবে যে প্রভাবশালী পরিবারের লোকজনগুলো বাইরের দিকে থাকবেন, যে খুবই ফিটফাট দরবেশ টাইপের চেহারা থাকবেন, আদব কায়দা থাকবে, কথা কম বলবেন, সাধারণদেরকে এড়িয়ে চলবেন, চাঁদের মতো ফুটফুটে থাকবেন, কিন্তু তার ভেতরেই দেখা যায় যে অমাবস্যার মতো অন্ধকার আছে। কাদের আসলে চাঁদের অমাবস্যা এখানে। তো চাঁদের অমাবস্যা নিয়ে এতক্ষণ কথা হয়ে গেছে, কাজে আমি আর ঘটনার ভেতর যাচ্ছি না। উপন্যাসটা এরকম যে বাংলাদেশের এক গ্রামীণ জনপদে এক জ্যোৎস্নালোকিত রাতে এক যুবক শিক্ষক আরেফ আলী একটি নারীর মৃতদেহ দেখে এবং সেখান থেকে প্রতিক্রিয়া স্বরূপ তার জীবন অন্বেষণ, আত্মজিজ্ঞাসা এবং বিভিন্ন মনস্তাত্ত্বিক বিশ্লেষণের একটি উপন্যাস আমরা পাই। এই উপন্যাসের আবহ অজাগতিক এবং রহস্যময় এবং এর বুনন অন্তর্মুখী, এবং সেখানে এই যুবক শিক্ষক আরেফের ভয়, হতাশা, তার অহেতুক অপরাধবোধ, দ্বিধাবোধ, অনিশ্চয়তা, সংশয়, এই সমস্ত কিছু জর্জরিত সেই যুবকের গল্প হয়ে ওঠে আসলে এই চাঁদের অমাবস্যা। এখানে বাস্তবতা আর মনোজাগতিক যে বিশ্লেষণ, যে দ্বন্দ্ব চলতে থাকে, সেগুলো পাঠ করতে করতে আমরা উপন্যাসের আসলে এমন একটা জায়গায় দাঁড়াই যেখানে আরেফ আলীর মতো আমাদেরও একটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে জীবনের অর্থ কী, এবং জীবনের অর্থ কী, এই প্রশ্নটার উত্তর আমরা তার মতো করে খুঁজতে পাই। এবং আরেফের মতো করে যে উত্তরটা এখানে আসে সেটা হচ্ছে, অন্তত পাঠক হিসেবে আমার মনে হয়েছে, সেটা একটা মমত্ববোধ। এবং মমত্ববোধ না থাকলে আসলে মানুষ হয়ে ওঠে না। এবং প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, যে শেষ পর্যন্ত সে যেই প্রশ্নের উত্তরটা খোঁজে সেটা হচ্ছে, কাদের কি ওই নারীকে ভালোবেসেছিল? ব্যাপারটা যেন এমন যে যদি ভালোবেসে থাকে তাহলে হয়তো কিছুটা ছাড় তাকে দেয়া যেতে পারে এবং অপরাধের কথাটা হয়তো আরেফ আলী চেপে যাবে। কিন্তু আমরা দেখি যে সে তখনও উত্তরটা পায়নি, কিন্তু একটা ইতিবাচক উত্তর সে আকাঙ্ক্ষা করে এবং সে চায় যে হ্যাঁ ভালোবাসুক। কিন্তু আমাদের পড়তে পড়তে এমন মনে হয় পাঠকের যে হয়তো লেখকের আকাঙ্ক্ষাই সেটা হয়ে উঠেছে, মানে লেখকও যেন চাইছে যে কাদেরের সাথে ওই নারীর একটা ভালোবাসার একটা সম্পর্ক থাকুক।
এই যে জীবনের অর্থ খুঁজতে খুঁজতে এখানে দাঁড়িয়ে লেখকের আকাঙ্ক্ষা এবং আরেফ আলীর আকাঙ্ক্ষা আমাদের এক মনে হয়, কিন্তু সেটা সেভাবে ধরা যায় না, কারণ নির্মাণের শিল্পকুশলতার জন্য সৈয়দ ওয়ালিউল্লাহ এমনভাবে সেটা মিশিয়ে দিয়েছেন যে ধরা খুব কঠিন। এখন এইখানে এসে যখন জীবন জিজ্ঞাসার অন্বেষণের কথা আসে, তখন এটাকে অনেকে ফরাসি অস্তিত্ববাদের একটা প্রভাব বলেন, এবং সেটা প্রভাব বলা যায়, কিন্তু একেবারে অস্তিত্ববাদের দর্শন আরোপিত কোনো উপন্যাস হয়তো বলা যায় না, এই কারণে যে সৈয়দ ওয়ালিউল্লাহর যে সৃজন প্রতিভা, সেখানে আমরা দেখি যে পারিপার্শ্বিক মানে চারপাশটাকে উনি আসলে আত্মস্থ করেছেন এবং উপন্যাস সেটাকে ধারণ করছে, মানে তার বোধের জায়গা থেকে তিনি উপন্যাসটা লিখেছেন। কাজে একেবারে অস্তিত্ববাদ আরোপিত উপন্যাস এটাকে আমরা বলতে পারি না। তাহলে এই যে একটা প্রাণপণ বিভিন্ন উত্তরগুলো খোঁজার মাধ্যমে উপন্যাসটা এগোচ্ছে, এবং আমরা সেগুলো পড়ে পড়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরেফ এই উত্তরগুলো খোঁজার মাধ্যমে কিন্তু নিজের চয়েস হয়ে উঠছে, মানে তার জীবনের যে উদ্দেশ্য এটা তার ইচ্ছার উপর নির্ভর করছে। তার এই ইচ্ছার কথাটা আমি বলছি, তার সঙ্গে একটা দায়িত্ববোধ মিশে গেছে। ওই যে সে উত্তরটা খুঁজছিল, শেষ পর্যন্ত সেই উত্তরটা এমন পাওয়া যায় যে কাদেরের সাথে সেই নারীর কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক ছিল না, বরং সেটা ছিল ক্ষমতাবানের জৈব লালসার বা জৈব বাসনার একটা বিষয়। তো সেক্ষেত্রে এটা জানতে পেরে আরেফ আলী ভীষণ রকম দুঃখ পায় এবং আরও বেদনার্থ হয় এটা ভেবে যে আসলে এই হত্যাকাণ্ডটা একটা অনর্থক হত্যাকাণ্ড হয়েছে, এবং তখনই তার ওই দায়িত্ববোধের উপলব্ধির জায়গা থেকে মনে হয় কথাটা প্রকাশ করে দেয়া দরকার, এবং সে সমস্ত যুক্তির বিরুদ্ধে গিয়ে কথাটা প্রকাশ করে দেয়। এই যে সে প্রকাশ করে দেয় এবং দায়িত্ববোধের এই উপলব্ধির ফলে সে একটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, এবং সে জানে যে শাস্তির যেহেতু তার কাছে কোনো প্রমাণ নেই এবং সে আসলে নিজেই শাস্তিটাকে ডেকে আনছে, তার হয়তো ফাঁসি হয়ে যাবে, কিন্তু সে নিজের মতো করে প্রতিবাদ জানায়, এবং এক্ষেত্রে পাঠকের মনে হয় যে এভাবেই হয়তো আরেফ আলী তার জীবনটাকে অর্থপূর্ণ করে তুলতে চেয়েছে। এবং এখানেই আমার কাছে মনে হয় যে চাঁদের অমাবস্যা বাংলা সাহিত্যের একটি মহৎ উপন্যাস। অনেক পড়েছি মনে হয়, কিন্তু পাঠক হয়ে উঠতে পেরেছি এই ইয়েটা আমি করি না। আমি মনে হয় এখনও পাঠক হয়ে উঠতে পারিনি, পড়েছি অনেক, কিছু জায়গায় খটকা আছে, এই জন্য প্রশ্নটা করতে চাই। প্রেক্ষাপট বলেছি সামাজিক বা গ্রামীণ, কারণ সেখানে নদীর ঘাট আছে, নদীর তীর আছে, বাঁশঝাড় আছে, জঙ্গল আছে, আরেফ মিয়া আছে, কাদের আছে, আমি নামগুলোর দিকে ইন্ডিকেট করছি। সামাজিক একটা বিন্যাস, সুতরাং সামাজিক উপন্যাস যদি বলি হয়তো বলা যায়। আবার মনস্তাত্ত্বিক উপন্যাস বলার চেষ্টা করেছেন। একটা জায়গায় আমার খুব আমি আসলে কোনো উত্তর খুঁজে পাইনি। আদৌ কি চাঁদের অমাবস্যা সম্ভব? চাঁদের সঙ্গে অমাবস্যার কি সম্পর্ক? কেন নামকরণটি? আমি যদি কিছুটা বুঝি বিজ্ঞানের ছাত্র হিসেবে, অমাবস্যার সঙ্গে তিনটি ক্রিয়ানক তিনটি উপাদান দেয়, একটা হচ্ছে সূর্য, একটা পৃথিবী, একটা চন্দ্র। এখানে আসলে চাঁদের নিজ সালো নেই, এবং আছে হলো চাঁদ এবং পৃথিবীর ঘূর্ণন, দুটো বিষয়। তার নিজ সালো নেই, আমরা যেটাকে পূর্ণিমা বলি, আসলে সে আলোকিত হয় অন্যের দ্বারা, যেটি আমরা নক্ষত্র বলি বা সূর্য, এবং সেটা একটা অত্যন্ত চাঁদের আলো বা পূর্ণিমাটা আমরা খুব স্বচ্ছ, নিরাবরণ, অত্যন্ত কি বলবো, একটা সংকটহীন একটা খুব কি পরিবেশকে আমরা বুঝি। অমাবস্যাটা একটা প্রকট জিনিস। আমরা যদি অমাবস্যা বলি সেটার মূল কারণটা হচ্ছে পৃথিবী, যখন নাকি তার ছায়াটা চাঁদের উপর পড়ে। তার মানে চাঁদের এখানে কোনো ভূমিকা নেই। আমরা পৃথিবীর এই পৃথিবী নামক যে গ্রহের মানুষরা যখন ওই চন্দ্রালোকটা না পাই, যেই চন্দ্র সূর্যের আলোকে আলোকিত হচ্ছে, তখন আমরা সেই চাঁদটা যখন পৃথিবীর ছায়া পড়ে অন্ধকার হয়ে যাচ্ছে, সেই অবস্থাটাকে আমরা পৃথিবীর এই গ্রহের মানুষরা বলছি অমাবস্যা। চাঁদের ক্ষেত্রে অমাবস্যাটা কেন নামকরণটা, অর্থাৎ উপন্যাসটি মনস্তাত্ত্বিক কিংবা সামাজিক হোক, এই জায়গায় কি লেখক কিছুটা বিজ্ঞানকে ধারণ করেছেন?
এই প্রশ্নটা আমার। অনেক ধন্যবাদ। আমি একজন সাহিত্যের ছাত্র হিসেবে যতটুকু আসলে উপন্যাস সম্পর্কে বুঝেছি বা অলিউল্লাহ যে গ্রামাটিক্যাল রুলসগুলো ইউজ করেছেন, যে যতটুকু বুঝেছি আমি সেই দিকে একটু আলোকপাত করার চেষ্টা করবো আর কি। প্রথম বিশ্বযুদ্ধের পরে এক ধরনের চেতনার প্রবাহ যে কথা হচ্ছে, স্ট্রিম অফ কনসাসনেস, এই জিনিসের প্রচলন অনেক বেশি ইংরেজি সাহিত্যের দিকে দেখা যায়। আমি যদি এখানে উল্লেখযোগ্য উদাহরণ দিই তাহলে যে অ্যালফ্রেড প্রুফিট, টি.এস. ইলিয়টের একটা কবিতা, সেখানে আলফ্রেড একটা চরিত্র থাকে যে তার ভিতরে সে যখন একটা কাজ করবে, সেই কাজটা করবে কি করবে না, কতটুকু করবে, কতটুকু করা উচিত, এর প্রত্যেকটা জিনিস নিয়ে উনি ভাবতে থাকে আসলে। এই যে এখানে মনে তাসনু বা যে কথাটা বলেছেন ওভার থিঙ্কিং আর কি, সেই ওভার থিঙ্কিংই আসলে করতে থাকে। এখন ওভার থিঙ্কিং করার ভিতরে এই চেতনার প্রবাহে একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ, সে হয় অনেক আগে চলে যায়, অর্থাৎ তার শৈশবে ফিরে যায় বা তার সময়ের আগে কি ঘটেছিল, কি চিন্তা, সেই জিনিস নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকে। তো যে জিনিসটা আমরা আসলে আরেপালি চরিত্রের ভিতরে আমরা দেখতে পাই। এবং আরেকটা জিনিস সেখানে গুরুত্বপূর্ণ, সেটা আমি যেটা বললাম স্ট্রিম অফ কনসাসনেস। এই কনসাসনেসকে আমরা আসলে 3 ভাগে ভাগ করা যায়। কনসাসনেস মাইন্ড বা চেতনা, মানে চেতন মন আর কি, তারপরে সাবকনসিয়াস মাইন্ড আর কি, আমাদের অবচেতন মন, আর এটা হলো আনকনসাসনেস মাইন্ড আর কি, অচেতন মন। এই 3টা বিষয়ে যদি আমরা আলোকপাত করি, যে বিষয়ে আসলে ফ্রয়েডে অনেক বেশি বিস্তর আলোচনা করেছেন, এইখানের প্রধান 3টা চরিত্র যেটা আছে, সেই 3টা চরিত্রকে আমরা যদি এই 3 ক্যাটাগরিতে বিভক্ত করি, তাহলে আমার এই যে চাঁদ, আমাবস্যা, চাঁদের আমাবস্যা এবং যে অন্ধকার আছে, সেই অন্ধকারের বিষয়গুলোকে আমরা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবো বা চিত্রিত করতে পারবো বা ব্যাখ্যাও করতে পারবো আমরা যদি বলে থাকি। তাহলে আমি যদি বাংলা সাহিত্য বা যে কোনো সাহিত্যে আর কি অন্য উপন্যাস পড়ে থাকি, তাহলে দেখবো যে সেই উপন্যাসে একটা গ্রামীণ বা একটা মাঠ, সেই মাঠটা না থাকলে, মাঠটা না থেকে যদি অন্য কোনো উপাদান ওইখানে থাকতো, বা মাঠটা যদি একটু পিচের রাস্তা থাকতো, বা একটু ধান গাছ না থেকে যদি পাট গাছ থাকতো, তাহলে আমার মনে হয় খুব একটা পরিবর্তন হতো না উপন্যাসটাকে চিত্রিত করতে। কিন্তু এইখানে যে চাঁদ আছে, যে আমাবস্যা আছে, যে পূর্ণিমা আছে, যে বাঁশঝাড় আছে, যে গ্রামীণ পরিবেশ আছে, তার কোনো একটা এলিমেন্ট যদি এখানে উপস্থিত না থাকতো, তাহলে উপন্যাসটাকে আমাদের মনে হয় ব্যাখ্যা করতে বা বুঝতে একটু বেশি কষ্ট হতো আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। তো আমি এখানে যে জিনিসটাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে চাচ্ছি, সেটা হলো উপন্যাসে যে এই যে রাত, চাঁদ, বাঁশ, ঝাড় এবং যেগুলো মানে ব্যক্তি ছাড়াও যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোকে আমি ইন্ডিভিজুয়াল চরিত্র হিসেবে চিত্রিত করতে চাচ্ছি আর কি। যদি আমি সেই উপন্যাসের প্রত্যেকটা উপাদানকে ইন্ডিভিজুয়াল চরিত্র হিসাবে উপস্থাপন করি, তাহলে আমার মনে হয় এই উপন্যাসটাকে বুঝতে বা উপন্যাসটাকে, এই চাঁদের আমাবস্যা কেন উপন্যাসের নাম হলো, সেই জিনিসটাও বুঝতে আমার কাছে বেশি সুবিধা হয় আর কি। তো এইখানে প্রত্যেকটা জিনিস চরিত্রের ভিতরে আমরা প্রথম যে আরেপালি চরিত্র দেখি, সেখানে তাকে আমরা দেখব ম্যান থেকে পার্সন হয়ে ওঠা আর কি, বা একদম উপন্যাসের প্রথমে যে জিনিসটা আছে, সেটা হলো পরাবাস্তব থেকে বাস্তবের দিকে ধাবিত হওয়া আর কি। একদম যে প্রথমে যে জিনিসটা উপন্যাসটা শুরু, সেটা হলো পরাবাস্তব উপাদান দিয়ে। তো একজন মানুষের মতো আচরণ করছে, পরাবাস্তব জিনিস তাকে আচ্ছাদন করে রাখছে, ঠিক তারপরে আস্তে আস্তে সে বস্তুবাদী হয়ে উঠছে। কারণ এই বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বা আমাদের এখানে 60-এর দশকে আমরা যে জিনিসটা দেখছি, সেটা হলো প্রত্যেকটা মানুষ পার্সনের কারণে কিন্তু 47-এর দেশভাগের পরবর্তীতে 1971 এই যে ঘটনা প্রবাহ হয়, সেখানে প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্ব বা যেসব চরিত্র এখানে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাদের ভিতরে যে অস্তিত্ববাদী মনোভাব বা তাদের কিছু পার্সোনাল ভিউ, সেটাও আসলে গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমার কাছে মনে হয় এই যে চাঁদের আমাবস্যা উপন্যাসকে একটু কনসাসনেসের দিকে নিয়ে যাওয়া বা বাস্তববাদের দিকে নিয়ে যাওয়ার যে চিন্তাধারা, সেটা এখানে উপাদান হিসাবে চিত্রিত আছে। এবং আমার মনে হয় আরেকটা জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই, সেটা হলো ইউরোপ অনেক আগে সেটা হলো দর্শন থেকে ধর্মকে আলাদা করতে পেরেছিলেন, কিন্তু আমরা 60-এর দশক বা 70-এর দশকে এসেও সেই ধর্মকে দর্শন থেকে আলাদা করতে পারিনি। আমার মনে হয় সৈয়দ অলিউল্লাহ বাংলা সাহিত্যে প্রথম ব্যক্তি, যিনি এই যে ধর্মকে আঘাত করে উপন্যাসে লেখা এবং সেটাকে মানে ধর্মকে আলাদা, ব্যক্তির স্বাতন্ত্র্য থেকে বা দর্শন থেকে বা ধর্মকে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালভাবে চিত্রিত করার বিষয়েও আসলে এখানে সৈয়দ অলিউল্লাহ তার চাঁদের আমাবস্যা উপন্যাসে ব্যাখ্যা করেছেন।
আমি আর কথা বাড়াবো না খুব বেশি, কারণ অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করতে চাচ্ছি না। আমরা অতিথি লেখকের কাছে চলে যাবো এবং আবার আলোচনা শুনবো। এই উপন্যাসের আসলে কাহিনী বা চরিত্র নিয়ে আমার নতুন করে আর বলার কিছু নেই, চমৎকার করে বলেছে তানিয়া, আপনারা শুনেছেন। এখন আমার যেটা মনে হয় যে আমি যেহেতু একটু লেখালেখি করি, তো সেই হিসেবে আমার উপন্যাসটি কিভাবে লেখা হয়েছে বা লেখার পেছনের যে টেকনিকটা, ওই দিকে আমার দৃষ্টিভঙ্গিটা যায়। যেটা সাগর কিছুটা বললেন যে আসলে উপন্যাস আমরা কেন পড়ি, যে একটা অন্য জীবনকে তো আসলে জানতে চাই। ওই জীবনটা, যেটা আমরা তো একটাই জীবন পাই, আমাদের পক্ষে তো একাধিক জীবন যাপন করা সম্ভব নয়, কিন্তু একটা উপন্যাস যখন আমরা পড়ছি তখন তার চরিত্রের ভেতর দিয়ে আমরা অন্য একটা জীবন যাপন করে আসি কিছুক্ষণের জন্য। সেক্ষেত্রে একটি ব্যক্তি, আমাদের সমাজে যে ব্যক্তিকেন্দ্রিক চরিত্রগুলো যখন উপন্যাসে ব্যক্তিকেন্দ্রিকতা নিয়ে উপস্থিত হয়, তখন আমার কাছে মনে হয় যে এই স্ট্রিম অফ কনসিয়াসনেস বা মনোলগ বা চেতনা প্রবাহ যেটাই বলি আমরা, সেই শৈলীটা, সেই ধারাটি সেই ব্যক্তি চরিত্রটিকে উপস্থাপন করার জন্য অত্যন্ত চমৎকার একটা পদ্ধতি। অনেক পাঠক আছেন যারা এটার মানে আমার মতো পাঠক, যারা বলতে গেলে যে স্ট্রিম অফ কনসিয়াসনেসের যে কোনো উপন্যাস আমি ঊর্ধ্বশ্বাসে পড়ে ফেলতে পারি, কারণ আমি ওই চরিত্রের সাথে নিজেকে একাত্ম বোধ করি। এবং বিশেষ করে চরিত্র যখন নিজের মনের কথাগুলো বলতে থাকে, যেমন আমরা এখানে বসে আছি, আমরা মানুষ কিন্তু কখনো একই ধারায় চিন্তা করে না। আপনি এখানে বসে হয়তো 10 বছর আগের একটা দৃশ্য কিছুক্ষণ আগে ভেবে নিলেন, আবার 5 বছর পরে আপনার কোনো পরিকল্পনার কথা কিছুক্ষণ ভেবে নিলেন, আবার একেবারে বাল্যকালে চলে গেলেন, সেখানে কি হয়েছিল সেরকম কোনো একটা কথার সাথে কেউ আপনাকে কিছু বলেছিল, তার সাথে এখানে কে কি বলছে তার সাথে কিছুক্ষণ রিলেট করে নিলেন। অর্থাৎ 10 সেকেন্ড 15 সেকেন্ডের অ্যাটেনশন স্প্যানের পরেই আমরা কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করি, মানসিকভাবে ভিন্ন ভিন্ন দৃশ্য চিন্তা করি। এখন যখন লেখক এই বিষয়টি একেবারে বর্ণনা করে যাচ্ছেন, ক্রমাগত বলে যাচ্ছেন উনি কি ভাবছেন, কখন কি ভাবছেন, কার কথা ভাবছেন, কিভাবে ভাবছেন, আমাদের চিন্তা প্রবাহটা আসলে এভাবেই এগোয়, যে কারণেই এটাকে স্ট্রিম অফ কনসিয়াসনেস বা চেতনা প্রবাহ বলা হয়। তো এই মানুষ আসলে কিভাবে ভাবে, তা কিভাবে চিন্তা করে, এর তো কোনো ব্যাখ্যা নেই, কিন্তু এই উপন্যাসগুলো পড়লে যেন মনে হয় যে অনেকটা বুঝতে পারছি যে মানুষ আসলে কি উপায়ে চিন্তা করে, কীরকম স্পাইরালভাবে মানুষের চিন্তাগুলো এগোয়। তো এটা আমরা আমাদের জানা হিসেবে আমরা দেখি যে আইরিশ ঔপন্যাসিক জেমস জয়েস প্রথম শুরু করেছিলেন এই চেতনা প্রবাহ টেকনিক, যেখান থেকে আমরা স্ট্রিম অফ কনসিয়াসনেসের কথা জানি। এবং পরবর্তীকালে জেমস জয়েসের থেকে একজন বড় উপন্যাসিক তৈরি হয়েছেন উইলিয়াম ফকনার। তিনি খুব সফলভাবে জেমস জয়েসের থেকে এই টেকনিকটি তার বেশিরভাগ লেখায় প্রয়োগ করেছেন। সেখানে পাশাপাশি তার একটু পরপর ভার্জিনিয়া উলফের দুটো উপন্যাস আমরা দেখি বিখ্যাত। আমি যদি নামগুলো বলি, যে টু দ্য লাইট হাউস একেবারে চেতনা প্রবাহের একটা চমৎকার উদাহরণ, উইলিয়াম ফকনারের অ্যাজ আই লে ডাইং, তারপর সেখান থেকে মার্কুয়েজের লেখা আমাদের দেশে অনেক বেশি পপুলার, কিন্তু আমরা কি আসলে জানি মার্কুয়েজের আগের উত্তরসূরি কারা ছিলেন? এরা ছিলেন। এনাদের থেকে ফকনার, এবং উনি স্বীকারও করেছেন বিভিন্ন সাক্ষাৎকারে, ফকনার জেমস জয়েস থেকেই উনি ওনার এই লেখার ধারাটি গ্রহণ করেছেন, যেটা তার 100 Years of Solitude যে বিখ্যাত উপন্যাস, যেখানে কিনা আমরা এই ধারাটি পাই। এখন সবই বলছি ল্যাটিন আমেরিকা কিংবা ওই দিক পাশ্চাত্যের কথা। আমাদের দেশে সৈয়দ ওয়ালিউল্লাহ এই চেতনা প্রবাহ ধারাটা এই উপন্যাসটিতে বেসিক্যালি এত প্রকাশ্যভাবে ব্যবহার করলেন। এরপর আমরা দেখি রশিদ করিমও কিন্তু স্ট্রিম অফ কনসিয়াসনেস নিয়ে কাজ করেছেন, ভালো খুবই উপভোগ্য উপন্যাস আছে তার। তো যাই হোক, এই স্ট্রিম অফ কনসিয়াসনেস নিয়ে অনেকে কাজ করেছেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে উইলিয়াম ফকনার কিংবা ওয়ালিউল্লাহ যেভাবে করেছেন, এটা আসলে খুবই এক্সট্রিম লেভেলে করেছেন ওনারা। যেমন উইলিয়াম ফকনারের যে অ্যাজ আই লে ডাইং উপন্যাসটি আছে, এখানে 12টা চরিত্র আছে এবং 12টার বেশি চ্যাপ্টার আছে। 12টা চরিত্র প্রত্যেক চ্যাপ্টারে নিজের স্ট্রিম
পয়েন্ট অফ ভিউ থেকে স্ট্রিম অফ কনসিয়াসনেসে কথা বলছে, অর্থাৎ প্রত্যেকেই আমি ফার্স্ট পার্সনে কথা বলছে। একটাই ঘটনা, এই ঘটনাটাকে একটা চরিত্র কিভাবে দেখছে, আরেকটা চরিত্র কিভাবে দেখছে, আরেকটা চরিত্র কিভাবে দেখছে, এভাবে 12টা চ্যাপ্টার 12টা চরিত্র দেখে ফেলছে একই ঘটনাকে। এইখানে এই উপন্যাসেও কিন্তু সেম ব্যাপারটি আছে। যদি আপনাদের নজরে আসে যে আমরা দেখি চ্যাপ্টার 5-এ মৃত নারীটিও কিন্তু তার চিন্তাভাবনা বলে যাচ্ছে। আবার আমরা যদি দেখি চ্যাপ্টার 12-এ কাদেরের দৃষ্টিভঙ্গি থেকে সেই একই ঘটনাকে আবার বলা হচ্ছে। আবার যদি দেখি আগে পরে 5-এর আগে অথবা 12-এর পরে আমরা দেখি যে আরেফ আলীর চেতনা প্রবাহের মধ্য দিয়ে পুরো ঘটনাটা, অর্থাৎ একই ঘটনা কিন্তু আমরা বারবার পড়ছি, কিন্তু পাঠক হিসাবে কি কখনো মনে হয়েছে যে এই কথাটা তো আমরা একটু আগে পড়লামই, এটা আবার কেন এসেছে? সেটা কিন্তু আপনার মনে হচ্ছে না, কারণ এই যে দৃষ্টিভঙ্গিগুলোর ভিন্নতা, একই ঘটনাকে আরেকজন আরেকভাবে দেখছে। এবং এইটাই আমাদের আসলে উপন্যাস বা কল্পকাহিনী আমরা কেন পড়ি? আমরা তো পড়ি আমাদের কল্পনাকে শানিত করার জন্য, মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু কল্পনা করা খুব জরুরি। আমরা যা কিছু করি পৃথিবীতে, যত উন্নয়ন সাধিত হয়েছে, যত সৃষ্টিশীলতা হয়েছে, সব কিছুর আদতে কিন্তু ছিল কল্পনা। যেমন এই যে আমরা শূন্যে বসে আছি, শূন্যে কিভাবে বসে থাকবো, এই কল্পনা থেকেই কিন্তু চেয়ার আবিষ্কার হয়েছে। আমরা চোখে কম দেখছি, কিভাবে বেটার দেখতে পারি, এই চিন্তা থেকে, এই কল্পনা থেকেই কিন্তু চশমা আবিষ্কার হয়েছে। একসময় লিওনার্দো দা ভিঞ্চি প্লেনের ছবি এঁকেছিলেন বলে একসময় রাইট ব্রাদার্স ওড়ার কল্পনা করেছিল এবং প্লেন আবিষ্কার করেছে। সুতরাং সব সৃষ্টিশীলতার মূলে কিন্তু কল্পনা। তো এই যে একটি উপন্যাস আমাদেরকে কিন্তু কল্পনা করায়, কল্প সাহিত্য কল্পনা করায়। সে জায়গায় এই উপন্যাসটির কথা যদি বলি, এটা আমার মনে হয় সুপারলেটিভ এক ডিগ্রিতে আছে আমাদেরকে কল্পনা করানোর জন্য। কারণ চেতনা প্রবাহটা এমনভাবে যাচ্ছে যে আমরা অনেক আলোচকের কাছে শুনলাম যে মনে হচ্ছে ছবির মতো যাচ্ছে, চরিত্রটা কেমন, সে নড়ছে, হাসছে, কথা বলছে, বা সে আতঙ্কিত হচ্ছে, সে দ্বন্দ্বের মধ্যে আছে। প্রতিটা জিনিস কিন্তু আমরা চোখে দেখতে পাই কিভাবে? কল্পনার মাধ্যমে। কারণ লেখক আমাদের ওই কল্পনাটা করাতে সমর্থ হয়েছেন, সফল হয়েছেন। তো চেতনা প্রবাহের মধ্যে আরেকটা বিষয় আসে খুব বেশি, সেটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। যেমন আমি কোনো শব্দ হচ্ছে না, কিন্তু আমি শব্দ শুনতে পাচ্ছি। আমরা যখন এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি যে একটা মেলা, আমরা কয়েকদিন পরে বই মেলায় যাব, একজন বললেন যে বই মেলা শুরু হচ্ছে, বই মেলার শব্দ কিন্তু সাথে সাথে আমার মাথার মধ্যে চলে আসে যে বই মেলার শব্দটা কেমন। আমরা যদি ভাবি যে পূজা, জাস্ট পূজা চলে গেল, পূজার কথা যদি আপনি ভাবেন, পূজার মণ্ডপের শব্দ আপনি কানে শুনতে পাবেন, এখানে কোথাও বাজছে না, কিন্তু সাথে সাথে আমরা শুনতে পারি। এই বইয়ে অডিটরি হ্যালুসিনেশনের অনেকগুলো উদাহরণ আছে। যেমন শুরুতেই যদি দেখি একদম প্রথম পাতায়, তারপর কোথায় তীব্রভাবে বাঁশি বাজতে শুরু করে, যুবতী নারীর হাত পা নড়ে না, চোখটা খোলা মনে হয়, কিন্তু সত্যিই হাত পা নড়ে না। তারপর বাঁশির আওয়াজ সুতীব্র হয়ে ওঠে, অবশ্য বাঁশির আওয়াজ সে শোনে নাই। উনি লেখক নিজেই আবার বলেছেন যে বাঁশির আওয়াজ কিন্তু আসলে কোথাও বাজছিল না, কিন্তু তার মাথার ভেতরে চিন্তার প্রবাহে এত বেশি চাপ সে ফিল করছিল যে মনে হচ্ছে যে তীব্রভাবে বাঁশি বেজে যাচ্ছে। তো আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা সময় কিন্তু আমরা কিন্তু শব্দ কল্পনা করতে পারি। এই কল্পনাগুলোও এখানে দারুণভাবে এসেছে। যেমন পরে একটা জায়গায় এসেছে যে যখন চরিত্রটি খুব দ্বন্দ্বে আছে, সে আসলে প্রকাশ করে দেবে নাকি দেবে না। এখন প্রকাশ করার পরে তার কি হবে? সে তো এই বাসা থেকে তার আশ্রয় হারাবে এবং লোকে তাকে কি বলবে। সেখানে দেখা যাচ্ছে যে কে বলছে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু অসংখ্য মানুষ, যদি দেখি 128 পাতায় অসংখ্য মানুষ তাকে উদ্দেশ্য করে বলে যাচ্ছে যে জায়গাটা তুই হারালে, এখন কোথায় থাকবে, বা এখন তোমার কি হবে। বিভিন্ন কণ্ঠস্বরে সে এই কথাগুলো শুনতে পাচ্ছে। অর্থাৎ অডিটরি হ্যালুসিনেশন আমাদের চেতনা প্রবাহের কিন্তু আরেকটি বড় দিক, যেটা উনি এই উপন্যাসে খুব আমার মনে হয় সফলভাবে এনেছেন, আমাদের কল্পনা করতে সাহায্য করেছেন। এখানে দ্বন্দ্বের যে ব্যাপারটা, এটা আসলে অনেক বিখ্যাত উপন্যাসে আমরা দেখি যে চরিত্রের মধ্যে অসামান্য দ্বন্দ্ব থাকে এবং
পাঠক এক পর্যায়ে দ্বন্দ্বের একটা পক্ষ নিয়ে নেয়, শেষে সেই দিকে যেতেও পারে উপন্যাস, নাও যেতে পারে। কারণ আমরা তো আসলে যখন পড়তে পড়তে এগোই তখন উপন্যাসিকের চেতনা প্রবাহ বা উপন্যাসিকের চিন্তা, সাইকোলজি কিন্তু আমরা ধাওয়া করতে করতে এগোচ্ছি। আমার নিজেরও তো একটা সাইকোলজি থাকে, আমিও আরেক দিকে যেতে চাচ্ছি, কিন্তু উপন্যাসিক আমাকে টেনে আরেক দিকে নিয়ে যাচ্ছেন। তো এই দ্বন্দ্বটা যেমন এই উপন্যাসে দেখা যায়, এরকম অনেক উপন্যাসে, যেমন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট খুব বিখ্যাত উপন্যাস দস্তয়েভস্কির, সেখানেও খুন করার পরে আমি প্রকাশ করব না করব না, এই যে দ্বন্দ্বে সে কুড়ে কুড়ে নিজের ভিতরে মরে যাচ্ছে, সে কি করবে বুঝতে পারছে না, এবং এক পর্যায়ে গিয়ে সে তার খুনের দায় স্বীকার করছে চরিত্রটি। এইখানে কিন্তু চরিত্র খুনি নয়, কিন্তু তার মধ্যে দ্বন্দ্বটা আরেক রকম, সামাজিক, তার মান সম্মান সংক্রান্ত, তার ফিনান্সিয়াল অনিশ্চয়তা সংক্রান্ত নানান রকম দ্বন্দ্বে সে কুড়ে কুড়ে নিজের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো খুব আসলে আমাদের এমন কিছু বোঝায় যে আমরা ওই চরিত্রটির মতোই এক একটি চরিত্র এই সমাজে বাস করি, যে অন্যায় দেখছি কিন্তু অন্যায়টি ঠিক প্রকাশ করতে পারছি না, এবং নিজেদের মধ্যে দ্বন্দ্বে আছি, আমি কি এটা প্রকাশ করব, বা প্রকাশ করলে আমার কি হতে পারে। এই যে চারদিকে নানান রকম অনাচার অবিচার ঘটে যাচ্ছে, আমরা কিন্তু ওই আরেফ আলীর চরিত্রতেই আছি, আমরা কিন্তু প্রকাশ করছি না। অনেক কিছুই আমরা দেখছি, অনেককে আমরা অন্যায় করতে দেখছি, তার জন্য আরেকজনকে ক্ষতিগ্রস্ত হতে দেখছি, কিন্তু তবু এখানে আরেফ আলী কিন্তু বারবার বলছে যে ওই নারীটি যে হত্যার শিকার হলো, তার পরিবার ছাড়া কিন্তু এখানে আর কেউ ক্ষতিগ্রস্ত না, সরাসরি ক্ষতিগ্রস্ত না। তাহলে সে কি বলবে নাকি বলবে না, অর্থাৎ আর কেউই তো ক্ষতিগ্রস্ত না, সে তো তাকে চেনেও না, কিন্তু বলবে নাকি বলবে না, নিজের আশ্রয়টি হারাবে নাকি হারাবে না। আমরাও কিন্তু এরকম এক একটা সমাজে এক একটা পরিস্থিতিতে আছি যে আমরা অনেক অন্যায় দেখে যাচ্ছি কিন্তু বলতে পারছি না। এই কারণেই শুরুতে বলছিলাম যে আমার মনে হয় যে এই চরিত্রটি যেভাবে নির্মাণ হয়েছে, যেভাবে দ্বন্দ্বটি উঠে এসেছে, যেভাবে কাহিনীটি বর্ণিত হয়েছে, যেন আমাদের এখনকার কাহিনী, যেভাবে অন্যায় আমাদেরকে সহ্য করে যেতে হচ্ছে, আমরা বলতে পারছি না। আর আরেকটি আমার ব্যক্তিগত একটা অনুভূতির কথা বলি, যে এই উপন্যাসে যে একটা নারীর খুন নিয়ে শুরু হলো, এই উপন্যাসটি আমি যখন ক্লাস 8-এ স্কুলে থাকতে আমি পড়েছিলাম, তখন আমার কাছে চমকে ওঠার মতো একটা ব্যাপার হয়েছিল যে একটা খুনের দৃশ্য দিয়ে গল্প কাহিনী শুরু হয়েছে, এবং এটা তো একটা খুবই আনইউজুয়াল একটা ঘটনা, যেটা আমার পড়তেই ভয় লাগছে, গা ছমছম করছে যে এই খুন কোন দিকে নিয়ে যাবে। কিন্তু আজকে এত বছর পরে যখন উপন্যাসটি আবার চোখের সামনে মেললাম, মাঝখানে আসলেই সত্যি কথা বলতে কি কখনোই এই উপন্যাসটি হাতে নেওয়া হয়নি এত বছরে, এবার যখন আবার হাতে নিলাম তখন আমার কিন্তু সেই অনুভূতিটা আর হলো না। কেন হলো না? কারণ তখন কিন্তু আমরা প্রতিদিন নারীদেরকে খুন হতে দেখতাম না, কিন্তু এখন আমরা দিনে 5-6 জন নারীকে এইভাবে খুন হতে দেখি। এখন এই খুনের দৃশ্য বা খুন জিনিসটা এত গাসহা হয়ে গেছে যে সেই যে চমকে ওঠা, খুন দেখে চমকে ওঠা, এই অনুভূতিটা আমার মধ্যে আমি কোথাও খুঁজে পেলাম না। এটা আমাদের এই সমাজ ব্যবস্থা, আমার এই বড় হয়ে ওঠা এবং তার পরিবর্তন, তার যে নেতিবাচক পরিবর্তন সমাজের, তার জন্য আমার প্রচণ্ড দুঃখ হলো। যে আমার মনে আছে আমরা যখন স্কুলে পড়ি তখন রাজশাহী ইউনিভার্সিটিতে নিহার বানু নামে একটি মেয়ে খুনের শিকার হয়েছিল, তাকে খুন করে পুঁতে রাখা হয়েছিল, এবং এটা নিয়ে বিচিত্রা দৈনিক পত্রিকাগুলোতে বড় বড় রিপোর্ট হয়েছিল, যেগুলো আমার বাবা মা পড়ে পড়ে একজন আরেকজন শোনাচ্ছিলেন। আমি তখন অনেক ছোট, হয়তো স্কুলেও ভর্তি হয়নি, কিন্তু এই কাহিনীটা আমার মনে আছে যে একটি খুন কিভাবে সারা দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছিল। দিনের পর দিন ওটা নিয়ে রিপোর্ট হতো পত্রিকায়, কিন্তু এখন একটি খুনের রিপোর্ট আসার উপরে আরেকটি খুনের খবর চলে আসে। কোনো রিপোর্ট নিয়ে আমরা বেশি দিন এগোতে পারি না, আমরা মনে রাখতে পারি না কোথায় কে খুন হচ্ছে, কোথায় কে মরে যাচ্ছে, কোথায় মরে পড়ে আছে, কিচ্ছু মনে রাখতে পারি না। সুতরাং অলিম্পিকের যেমন একটা মনোগ্রাম, একটা বৃত্তের উপর আরেকটা বৃত্ত এসে পড়ে, ঠিক সেরকম আমাদের একটা চিন্তার উপর আরেকটা চিন্তা পড়ে যাচ্ছে। সেই কারণেই হয়তোবা এই উপন্যাসের সেই খুন দেখে চমকে ওঠার, যে আরেফ আলী যেভাবে চমকে উঠতে পেরেছে, আমি কেন যেন আর আগের মতো সেভাবে চমকে উঠতে পারিনি। এই জন্য আমার ভিতরে ভিতরে দুঃখ লেগেছে। আর থ্রিলার, যেটা অনেকে বললেন যে এখন থ্রিলার খুব পছন্দ করে মানুষ, আমি দেখি এখন নাটক, সিনেমা, আমাদের যে
ইউটিউব চ্যানেলগুলো কিংবা আমাদের যে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম যেটাকে বলি আমরা, সেখানে যত 80% 70% থ্রিলার নিয়ে মানুষ হয়তো বা তাদের সামাজিক জীবনে এতটাই অভ্যস্ত বা বিরক্ত বা নিজেকে ওখান থেকে উঠিয়ে নিয়ে একটু আলাদাভাবে অন্যদিকে একটু সময় কাটাতে চায়, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য হয়তো বা একটা অন্য জগতের কিছু আমরা উপস্থাপন করতে চাই, সেজন্য থ্রিলারটা এখন অনেক জনপ্রিয়। কিন্তু আমি বলবো এটা কোনো কালেই অজনপ্রিয় ছিল না। যেমন আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যে উপন্যাসগুলো পড়েছি বেশ থ্রিলিং কাহিনীই ছিল অনেকগুলোতে। আমি ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের কথা বললাম, এটা তো একটা রহস্য উপন্যাস, এটা তো একটা থ্রিলার উপন্যাস হতে পারে, কিন্তু আসলে তো এটা খুবই ঐতিহাসিকভাবে একটা সমাদৃত উপন্যাস। কিন্তু যাই হোক, আমরা শার্লক হোমস পড়ে বড় হয়েছি, আগাথা ক্রিস্টি পড়েছি, আমরা নিহারঞ্জনের বই খুঁজে খুঁজে পড়তাম। এরপর সত্যজিৎ রায়ের ফেলুদা আমাদের ক্রমাগত আনন্দ দিত। সেবা প্রকাশনীর বিভিন্ন রকম থ্রিলার বই আমাদের ভরিয়ে রেখেছিল। রাসায়ন সাহিত্য, যেগুলো যে সাহিত্যের বইগুলো আমরা বেশিরভাগ পড়তাম, আমি এখানে বক্তব্য শুনে ভাবছিলাম যে আমাদের ছোটোবেলাটাও আমরা থ্রিলারের দিকেই ঝুঁকেছিলাম। তো সেই হিসেবে এই উপন্যাসটা অষ্টম শ্রেণীতে পড়ার সময় যখন পড়েছি, আমার কাছেও এটা খুব থ্রিলিং মনে হয়েছে, যেটা কোন দিকে যাচ্ছে, আসলে কেউ বলবে নাকি বলবে না। আজকে এত বছর পরে শুধু ডায়ালগগুলো নিয়ে একটু মানে মনে হয় যেন যে গ্রামীণ পরিবেশের বর্ণনা আছে তার সাথে যেন এত শুদ্ধ ভাষার ডায়ালগটা একটু আমার চোখে তখন লাগেনি, তখন আমরা এরকম ডায়ালগই পড়তাম। এর মধ্যে তো আবার সাহিত্য লেখার বা প্রকাশের ভঙ্গির অনেক পরিবর্তন হয়েছে, তাই এতদিন পরে ওই ডায়ালগগুলোকে মনে হচ্ছে যেন গ্রামীণ ভাষার, আঞ্চলিক ভাষার কোনো হলে হয়তো বা আরও মানানসই হতো। যা হোক, আমার এই উপন্যাসের প্রতি আমার মানে চমক কিংবা এই উপন্যাসের যে উপস্থাপন, যে শব্দ বাক্যের যে সৃষ্টি, এটা আমার কাছে অপার্থিব মনে হয়। আমার মনে হয় যে 2-3টা পাতা এভাবে লেখা সম্ভব, কিন্তু একটা আস্ত উপন্যাস শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম বাক্যে, একই রকম অদ্ভুত চেতনা প্রবাহে এবং একই ঘটনাকে বারবার ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে, কিন্তু পাঠক বিরক্ত হচ্ছে না। এই যে লেখাটা, এটা আসলে সৈয়দ ওয়ালিউল্লাহর পক্ষেই সম্ভব হয়েছে, এরপর আর কারো পক্ষে সম্ভব হয়নি এখন পর্যন্ত। এটুকুই আমার অনুভূতি এই বই নিয়ে। অনুরোধ করছি এবার আমাদের সাজ্জাদ ভাই আমাদের সবচেয়ে বেশি সুন্দর করে নিশ্চয়ই ওয়ালিউল্লাহ নিয়ে যার অনেক কাজ আছে, ওয়ালিউল্লাহ এবং একই সঙ্গে এই উপন্যাস, এবং আমি বলবো যদি সাজ্জাদ ভাই চান তাহলে তার লাল সালু কিংবা অন্য লেখাগুলো নিয়েও যদি আমাদের একটু আলোকপাত করেন, আমরা খুশি হব। আমি ঘটনাচক্রে মানে ওয়ালিউল্লাহর সঙ্গে জড়িয়ে পড়েছিলাম, যদিও মানে সম্পাদনার সূত্রে, এবং এটা একটা অদ্ভুত সেটা হচ্ছে, এবং তারপর আমি না চাইতেও ওয়ালিউল্লাহ সম্পর্কে আমাকে জানতে হয়েছে, কারণ সেগুলো বলি। তো সব কিছু বলার আগে একটা ভূমিকা হিসেবে একটা কথা বলি। আমার মনে হয় ভূমিকা হিসেবে একটা গল্প বললে ভালো হবে, যেটা ওয়ালিউল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা সাহিত্য কীভাবে পড়ব, এটা খুব গুরুত্বপূর্ণ, এবং সাহিত্য কীভাবে আমরা দেখি। অনেক সময় আমরা অনেক সাহিত্যকে এমন জায়গায় ফেলি বা এমনভাবে দেখতে চাই, বা আবার অনেক সময় কোনো উপন্যাসের এমন ব্যাখ্যা হাজির হয় আমাদের সমাজের মধ্যে, এবং সেগুলো এত প্রবল হয়ে ওঠে সেই ব্যাখ্যাটা, যে আমরা পরে একটা সৃষ্টিশীল লেখাকে আর ওই ব্যাখ্যার বাইরে পড়তে পারি না, এবং এটা অনেক সময় ক্ষতি হয় আমাদের পড়ার। আমরা ধরে নেই যে লাল সালু হচ্ছে এই, আমরা ধরে নেই যে রবীন্দ্রনাথের ঘরে বাইরে হচ্ছে সেই, আমরা ধরে নেই যে কোনো লেখকের, হাসান আজিজুল হকের অমুক উপন্যাস এই, তখন ওইটা আর ভাঙতে পারি না। কিন্তু এটা কোনো পাঠ হয় না, কারণ যে কোনো বই, যে কোনো সাহিত্য জিনিসটাই এমন, যে কোনো শিল্পের জিনিস, যে আমরা এই যে ইতিহাস যে সারাক্ষণ বদলায়, মানুষ যে সারাক্ষণ তার সীমানা ভাঙে, এবং সারাক্ষণ আমরা যে নতুন মানুষে পরিণত হই এবং নতুন পরিস্থিতির মধ্যে গিয়ে পড়ি, এই পরিস্থিতির মধ্যে পড়ার পরে আমরা মানুষ হিসেবে কিন্তু আমাদের অনেক সমস্যা হয় এটা যে আমাদের বুদ্ধি এবং আমাদের যে অভিজ্ঞতা, এটা আমাদের এমন গ্রস্ত করে রাখে যে পৃথিবীর যে নতুনত্ব, মানুষের যে নতুন সীমানা ভেঙে মানুষের নতুন একটা জগতের মধ্যে প্রবেশ করেছে, আমরা দেখতে পারি না, কারণ আমার পুরনো বুদ্ধি দিয়ে, পুরনো অভিজ্ঞতা দিয়ে সেটা মোচন করতে চাই। এখানে সাহিত্য কাজে লাগে। সাহিত্যের কাজ হচ্ছে এই নতুন মানুষকে আমাদের সামনে তুলে ধরা। সাহিত্যের কাজ হচ্ছে এই যে পট পরিবর্তন হয়ে গেল পৃথিবীর, কোন জগতের মধ্যে আমরা এসে পড়লাম, আমরা আমাদের সামনে নতুন কোন
পৃথিবী উন্মোচিত হচ্ছে সেটার দিকে তাকানো। ফলে আমরা যদি এই লেখা সাহিত্য এগুলাকে যদি নতুন সময়ের সঙ্গে যুক্ত না করতে পারি, যে কোনো পাঠ, যে কোনো বই, তাহলে আমি মনে করি এটা আমাদের ব্যর্থতা, মানুষ হিসেবে হয়ে ওঠার ব্যর্থতা, এবং সেটা অনেক বড় ব্যর্থতা। কারণ আমাদের ইতিপূর্বে যত গান লেখা হয়েছে, যত উপন্যাস লেখা হয়েছে, কবিতা লেখা হয়েছে, ছবি আঁকা হয়েছে, ফিল্ম তৈরি করা হয়েছে, ওগুলোকে যদি নতুনভাবে হাজির না করতে পারি তাহলে সেগুলো সব ব্যর্থ হয়ে যায়, সব ব্যর্থ হয়ে যায়। এবং এগুলো আমরা এই নতুন সময়টাকে, নতুন ভবিষ্যৎটাকে বুঝতে পারি না। কেন বললাম কথাটা? যে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর আপনারা নিশ্চয়ই অনেকে পড়েছেন, বা না পড়লেও গল্পটা শুনেছেন বা কোথাও না কোথাও দেখেছেন, যে একটা অসুস্থ ছেলে যে একটা ঘরের মধ্যে বন্দী হয়ে থাকে এবং সে বাইরে যেতে পারে না, কিন্তু ঘরের ভেতর থেকে বাইরের পৃথিবীর যে আবাহন তার কাছে আসে, দইওয়ালা যাচ্ছে দইয়ের শব্দ করে, উমুকে যাচ্ছে, এক ফেরিওয়ালা যাচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছে, এবং ওইটার সঙ্গে সে একটা আকুতি বোধ করে, এবং তার একটা যোগাযোগ হয় অন্দর এবং বাহিরের, না একটা বাইরের, ভেতরের এবং বাইরের, এবং এর মধ্য দিয়ে হয়তোবা মর্তসীমার এবং তার চেয়ে তার বেয়ন্ডের, তার বাইরের কী আছে, বা এর মধ্য দিয়ে হয়তো ব্যক্তি এবং আরও ব্যক্তির বাইরে আমার অহং এবং অহংয়ের বাইরে আরও অনেক অহং সারা পৃথিবীতে ছড়ানো। এই যে আদান প্রদান হচ্ছে, ধরুন এটাতে ডাকঘর এক সময় লেখা হয়েছিল কারণ রবীন্দ্রনাথের একটা মৃত্যু চিন্তা হয়েছিল, তার কোনো একটা ঘনিষ্ঠ কেউ মারা গিয়েছিলেন, এখন আমার মনে নেই এটা, তখন তিনি লেখেন এটা, তো খুবই ব্যক্তিগত বেদনা থেকে লেখা বই। কিন্তু দেখেন ইন্টারেস্টিং, 1940 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, 1945 সাল পর্যন্ত চলে, তখন আপনার পোল্যান্ডে কি, হ্যাঁ পোল্যান্ডে যদি ভুল না করে থাকি, সেখানে একটা যখন জার্মান নাৎসিরা যাওয়ার পরে একটা ইহুদিদের একটা ছোট্ট এতিমখানা ছিল, কর্সাক বলে এক লোক চালাতেন, ওইটাকে ওই নাৎসিরা ঘিরে ফেলে এবং বলে যে অমুক তারিখে তোমাদের সবাইকে মারা হবে, মেরে ফেলা হবে যারা ভিতরে আছে। তখন কর্সাক গিয়ে বললেন ওদেরকে যে মেরে তো ফেলবে, এখন তো সময় আছে, তো আমি একটা কাজ করি, ওদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত করতেছি, তারা যেন শান্তভাবে মৃত্যুকে গ্রহণ করতে পারে, তো এই জন্য আমি ডাকঘর মঞ্চস্থ করব। তাহলে বাংলাদেশে একটা ব্যক্তিগত আত্মীয় মারা গেছেন, তার কারণে একটা বেদনা বোধ করেছেন রবীন্দ্রনাথ, একটা নাটক লিখেছেন, কিন্তু সেই নাটকটা বাইরে যখন একটা গুচ্ছ মৃত্যু হবে, কোনো কারণ ছাড়া এক ঝাঁক শিশুকে মারা হবে, তখন সেখানে ওই যিনি চালাচ্ছেন, তাদেরকে পরিচালনা করছেন, তিনি নাটকটা করছেন এই কারণে তাদের যে বেদনা, তাদের যে আতঙ্ক মৃত্যু, সেটা প্রশমিত করার জন্য এবং মৃত্যুকে শান্তভাবে গ্রহণ করার জন্য তিনি করছেন। হ্যাঁ, ফলে ডাকঘরের কিন্তু পাঠ পাল্টে গেল, তাই না? এটা হয়। আবার ধরুন যে আরেকটা কথা সেটা ভুলে গেলাম, সেখানে প্রতিবন্ধীদের একটা ইসের মধ্যে ওরা নাটকটা করলো প্রতিবন্ধীরা মিলে, কারণ তারা তাদের শারীরিক অক্ষমতাকে এড়িয়ে আমাদের মতন যে আমরা যারা সচল তাদের পৃথিবীতে আসা সম্ভব হয় না, ফলে তারা আবার ডাকঘর মঞ্চস্থ করলো। আমি বলছি যে পাঠ চেঞ্জ হয়, পাঠ বদলে যায়, আমরা যেন পড়তে পারি, আমরা যেন একটা জিনিস ভেঙে পড়ি। কেন বলছি এই কথাটা বললাম, কারণ ওয়ালিউল্লাহ আমি মনে করি অনেকগুলো ভুল পাঠের শিকার আমাদের অনেক লেখকের মধ্যে, কারণ ওয়ালিউল্লাহ এমন একটা সময় লিখেছেন এবং এমন একজন লেখক যিনি হয়তো তার সময়ের লেখালেখির চেয়ে একটু এগিয়েছিলেন, অনেকটা এগিয়েছিলেন, একটু নয়। এবং আপনারা যদি তার 3টে উপন্যাস দেখেন, আপনারা কেউ কাদরতি কাদর পড়েছেন কিনা আমি জানি না, যারা পড়েছেন তারা নিশ্চয়ই খেয়াল করবেন, লাল সালু থেকে চাঁদের অমাবস্যা একদম একেবারেই আলাদা একটা ঘটমান পৃথিবী, যেখানে অনেক কিছু ঘটছে এবং যেখানে সামাজিক এবং আমাদের সামাজিক রাজনৈতিক পৃথিবীর অনেক কিছু রিপ্রেজেন্টেশন ওটার মধ্যে আছে, অনেক কিছু হাজির আমরা দেখতে পাই, একটা সমাজকে দেখতে পাই যেখানে ক্ষমতার খেলা চলছে, নারী পুরুষের ক্ষমতা, যিনি মাজারের কর্তৃত্ব নিয়েছেন এবং গ্রামবাসীর ক্ষমতা, অনেকের দেখতে পাচ্ছি এগুলো, তাই তো? সেখান থেকে আমরা চাঁদের অবস্থায় চলে এসেছি যেখানে একটা মানুষের বিবর্তিত হওয়ার কাহিনী, একটা ঘটনা দেখেছেন এবং তার মনের মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে এবং তিনি যে বাস্তবতার মধ্যে আছেন তার সঙ্গে মিলিয়ে তিনি একটা যেই ঘটনাটা দেখেছেন সেই ঘটনার ব্যাখ্যা করতে যাচ্ছেন তিনি, এবং কুল পাচ্ছেন না কোনো, এবং করতে 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 তার মধ্যে একটা দায়িত্বের বোধ জেগে উঠছে, তার মধ্যে একটা কি বলবো, একটা মানুষ হিসেবে, এটা আমি অস্তিত্ববাদ দিয়ে ব্যাখ্যা করতে চাই না, যদি অস্তিত্ববাদ নিয়ে ব্যাখ্যা করা যায়ও, সেটা আমি বলছি না করা যাবে না, সে একটা ভার অনুভব করছে এবং সেই ভার থেকে মুক্ত হওয়ার জন্য সে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে যেখানে তার জীবনটা একটা মানে তার যে আশ্রয় ছিল, তার যে একটা স্বস্তি ছিল, সে যে একটা আর্থিক বা নানাভাবে একটা কোনো রকম একটা জীবনযাপন করছিল, সেটা বিপন্ন হয়ে পড়বে এবং হয়তো যেখানে গিয়ে বলছে সেখানেও সে বিপন্ন হয়ে পড়বে সেই থানাটার মধ্যে গিয়ে, তার আর্থিক আশ্রয় বা আশ্রয় তো যাবেই।
কিন্তু তার নিজের যে দায়িত্ববোধ, তার যে নিজের সঙ্গে নিজের বোঝাপড়া, সেখান থেকে সে নিজেকে মুক্ত করতে পারছে না। তাকে মুক্ত হতে গেলে তাকে এগুলো থেকে এই সমস্ত যাকে আমরা সামাজিকভাবে যেই সমস্ত সুরক্ষা বলি, সেই সুরক্ষা ভেঙে পড়বে, কিন্তু তার মনের সুরক্ষা থাকবে না। না, এখানে আসবেন। আবার যদি কাদো নদী কাদোতে আসি, কাদো নদী কাদো আমি পড়তে বলবো, বিশেষ করে যারা লেখালেখি করেন তাদেরকে। কারণ কাদো নদী কাদো একটা উপন্যাস যেটা পৃথিবীতে এরকম উপন্যাস লেখা হয়েছে, একটাই মাত্র লেখা হয়েছে সম্ভবত আমাদের ভাষার বাইরে, সেটা হচ্ছে উইলিয়াম ফকনার লিখেছেন ওয়াইল্ড বেরিজ উপন্যাসটা। কিন্তু ওয়ালিউল্লাহর আমি জানি না, যাই হোক, সেটা হচ্ছে দুটো ঘটনা পাশাপাশি চলছে এবং একটা ঘটনার সঙ্গে একটা ঘটনার কোনো মিল নেই, একদম আলাদা, অ্যাবসলিউটলি আলাদা। হ্যাঁ, এবং একটা ঘটনার পর একটা ঘটনা হচ্ছে একটা দ্বীপের মধ্যে, একটা দ্বীপে কোনো যোগাযোগ নেই মূল ভূমির সঙ্গে, একটা স্টিমার যায় আসে সেই দ্বীপটার মধ্যে, ওইটাই হচ্ছে একমাত্র যোগসূত্র মেইনল্যান্ডের সঙ্গে। আর ওই দ্বীপের মধ্যে ঘটনা ঘটছে কতগুলা। আর আরেকটা হচ্ছে যে মোহাম্মদ মুস্তফা বলে একটা লোক, তার নিজের ব্যক্তিগত সংকটের কাহিনী, দুটোর মধ্যে মিল নেই। আচ্ছা, আবার ওই উপন্যাসটার মধ্যে খুব ইন্টারেস্টিং, আমি বলবো, এখানে আলোচনা করবো না, শুধু কথাগুলো বলবো, আপনারা বুঝবেন, বুঝে নেবেন মনে মনে। উপন্যাসের চরিত্রের নাম মোহাম্মদ মুস্তফা, তার মায়ের নাম আমিনা, তার বইয়ের নাম খোদেজা। হ্যাঁ, এটা কিছু আপনাদের কাছে যদি মিন করায় কিছু আপনার মনে মনে বুঝে নেবেন, তারপর আপনার বাড়িতে গিয়ে ভাববেন। ঠিক আছে, আমি আর কিছু বললাম না। এখন কিন্তু ভাবার জায়গা আছে, এমনকি অনেকে ধরেন এটা নানাভাবে, যাই হোক, আমি আবার আরেক দিকে আসি, আমি ওয়ালিউল্লাহর থেকে আসি, শুরু থেকে একটু বলার চেষ্টা করি ওয়ালিউল্লাহর আমার ব্যক্তিগত সংসর্গ এবং এগুলা। ওয়ালিউল্লাহ 3টা উপন্যাস লিখেছেন আমরা শুনলাম, কিন্তু আমি নিজে আরও 2টো উপন্যাস উদ্ধার করেছি তার। একটা হচ্ছে আগলি এশিয়ান, যেটা আমি অনুবাদ করে ছাপিয়েছিলাম, আর এটা হচ্ছে হাউ ডাজ ওয়ান কুক বিনস, কীভাবে শিম রান্না করতে হয়, এই দুটো। এবং আমি যদি ভুল না বুঝে থাকি, আমি ওয়ালিউল্লাহর চিঠিপত্র এবং এগুলো ঘেটে বুঝতে পেরেছি যে ওয়ালিউল্লাহর আরও একটা উপন্যাস আছে যেটা আমরা পাইনি, যেটা কারণ উনি তার স্ত্রীকে লিখছেন যে একটা উপন্যাস লিখছি, এটা উপন্যাসটা আমার শেষ হয়ে গেল, প্রায় অল্প একটু বাকি আছে, গ্রামীণ পটভূমিতে লেখা, ইংরেজিতে। এবং এটা যদি শেষ হয়ে যায়, আমি হয়তো এটা আমি পাবলিশারকে দেবো, এবং যদি এটা ক্লিক করে, এটা যদি প্রকাশযোগ্য হয় এবং কিছু হয়, তাহলে আমি হয়তো লেখক জীবনটা, আমি হয়তো অন্য একটা কিছু প্রফেশন বেছে নেব, আমি একটা বড় সিদ্ধান্ত নেব। তো এটা ওয়ালিউল্লাহর স্ত্রী আনমারি থিবো, উনি মনে করছেন যে এটা হচ্ছে আগলি এশিয়ান, কিন্তু আগলি এশিয়ান গ্রামীণ পটভূমির উপরে লেখা নয়, এটা একেবারে 100% শহুরে পটভূমির উপর লেখা। কিন্তু ওই চিঠিতে তিনি বলছেন গ্রামীণ পটভূমির উপরে লেখা, এবং উপন্যাসটি শেষ হয়ে এসছে। তার মানে আরেকটা উপন্যাস আছে, নিশ্চিত, আমি মোটামুটি নিশ্চিত। যাই হোক, তো ওয়ালিউল্লাহর আরও কিছু, আমি একটা গল্প উদ্ধার করেছিলাম, ওয়ালিউল্লাহর স্ত্রী যে আনমারি, তার লেখা একটা বই আছে ওয়ালিউল্লাহকে নিয়ে, ওয়ালি মাই হাজব্যান্ড। হ্যাঁ, ওটা উদ্ধার করেছিলাম আমি একটা সময়ে। তো এগুলো বের করেছি, ফলে আমাকে জানতে হয়েছে কিছু, এবং জানতে জানতে আমি দেখেছি যে ওয়ালিউল্লাহ সম্পর্কে আসলে আমরা অনেক কম জানি। কারণ আমাদের এখানে লাল সালু এবং ওয়ালিউল্লাহর যারা বন্ধু, আবুল হোসেন, সৈয়দ নাজমুদ্দিন হাশিম, শওকত ওসমান, ঘটনাচক্রে তাদের সঙ্গে আমার মেলার সুযোগ হয়েছে, তাদের কাছ থেকে শোনার সুযোগ হয়েছে, আমি তাদের স্নেহ পেয়েছি। এবং তার বন্ধুরা সম্ভবত লেখালেখিতে ওয়ালিউল্লাহ সম্পর্কে ভুল ধারণাগুলো প্রতিষ্ঠা করেছেন বেশি, এটা হচ্ছে আমার ধারণা। কেন বলছি, প্রথমত শুনলে মানে চাঁদের অবশ্যই ওই পড়লে মনে হয়, কাদা নদী কাদ্য পড়লে মনে হয় যে ওয়ালিউল্লাহর আসলে রাজনৈতিক দর্শনটা কি। ওয়ালিউল্লাহ একটা অ্যাপলিটিক্যাল মানুষ, একটা রাজনীতিবিহীন একটা জগতের লোক, একদমই নন। উনি 1922 সালে তার জন্ম, তিনি ঢাকা, তার বাবার জন্য নানা জায়গায় ঘোরাঘুরি করেছেন। উনি কলকাতাতে গিয়ে একটা যে স্কুলে পড়েছেন, স্কুলটার নামটা ভুলে গেলাম আমি, তার বয়স তখন 20 বছর। সেখানে তার এক বন্ধু ছিল, এক লোকের সঙ্গে তার পরিচয় হয়, তার নাম হচ্ছে ঋষিকেশ লাহিড়ী। ঋষিকেশ লাহিড়ীকে লেখা ওয়ালিউল্লাহর অনেকগুলো চিঠি আমি উদ্ধার করেছিলাম, সেটাও আমি ছাপিয়েছিলাম। কারণ ওয়ালিউল্লাহর ওই সময়কার কোনো ছবি কারো কোনো জায়গায় পাওয়া যায় না। তার যখন 20 থেকে 22, 23, 24, 25 বছর বয়স, যখন তিনি লাল সালুও লিখছেন, হ্যাঁ, লাল সালু বের করার কিছুদিন পর পর্যন্ত ঋষিকেশবাবু লিখছেন। ওয়ালিউল্লাহর জীবনের কথা উনি বললেন, ওয়ালিউল্লাহর জীবনটা বোঝেন, অদ্ভুত। তারা হচ্ছেন সেই সমাজের মানুষ যারা মুসলমানদের মধ্যে, বাঙালি মুসলমানদের মধ্যে একটু উচ্চতর। জামাল নজরুল ইসলামের নাম আপনারা শুনেছেন বোধহয় অনেকেই, বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম তার কাজিন হন, তার কিন্তু চাচাতো ভাই, মনে রেখে না।
এবং আমি যার কাছ থেকে লেখা উদ্ধার করেছিলাম তিনি হচ্ছেন জামাল ইসলামের বোন, জামান নজরুল ইসলামের, তার নাম হচ্ছে সুলতানা জামান, সুলতানা সারাওতারা জামান। তার যে হাজব্যান্ড সেটিও খুব ইন্টারেস্টিং, নুরুজ্জামান ছিলেন, মিলিটারিতে ছিলেন। তার পূর্বপুরুষ হচ্ছেন ইতিসামউদ্দিন হায়দার, যিনি মির্জা ইতিসামউদ্দিন, যিনি প্রথম ইংল্যান্ডে গিয়ে প্রথম ফার্সি ভাষায় ভারতবর্ষ থেকে কারো লেখা বিলেত ভ্রমণের লেখা বিলায়েত নামক বইটা লিখেছিলেন। হ্যাঁ, ইন্টারেস্টিং। এবং যদি আমি আরও ভুল না করে থাকি, ওয়ালিউল্লাহর কোনো এক কাজিন সম্ভবত প্রথম বাংলা থেকে উর্দুতে গীতাঞ্জলি ট্রান্সলেট করেছিলেন। কেন বলছি? কারণ সৈয়দ আবু সাইদ আইয়ুব, যিনি রবীন্দ্রনাথের গবেষক ছিলেন, তার একটা লেখাতে আমি পড়ছি যে আবু সাইদ আইয়ুব অতি অল্প বয়সে, বালক বয়সে গীতাঞ্জলি উর্দু অনুবাদে পড়েছেন, পড়ে অসম্ভব মুগ্ধ হয়ে গেছেন। তার মনে হয়েছে বাংলা শিখতে হবে, আমাকে মূল গীতাঞ্জলি পড়তে গেলে বাংলা শিখতে হবে। এবং আমি পরে শুনেছি যে ওয়ালিউল্লাহর একজন কোনো খালা বা কেউ গীতাঞ্জলি প্রথম উর্দুতে অনুবাদ করেছেন। ফলে তাদের যে পারিবারিক যে আবহাওয়াটা সেখান থেকে যদি বুঝি, তাহলে তারা একটা মুসলমান সমাজের মধ্যেও একটু উঁচু অভিজাত সমাজের লোক ছিলেন। ঠিক আছে, ফলে এদিক থেকে যদি আপনি ভাবেন, তাহলে লাল সালু এবং এ ধরনের উপন্যাসের যে জগৎটা, এই জগৎটা একটু অসম্ভব বলে মনে হয়, তাই না? আচ্ছা, যাই হোক, সেটা তো একটা দিক। তো ঋষিকেশের কথা বলছিলাম, আমি অপ্রাসঙ্গিক কথা বলছি বোধ হয়। তো তারপর যেটা হলো যে ঋষিকেশ একদিন গিয়ে দেখে স্কুলের মধ্যে একটা ছেলে ছবি আঁকছে। তো ওয়ালিউল্লাহকে ফার্স্ট দিয়েছে, সুদর্শন একটা যুবক। তো তাকে গিয়ে বলেছে যে আসেন আমরা বন্ধু হই, আপনি বাইরে ঢাকা থেকে এসছেন বা বাংলাদেশ থেকে, মানে পূর্ববঙ্গ থেকে এসছেন। বলে আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হবে না, কারণ আমি জানি আপনি কংগ্রেস করেন, আমি মুসলিম লীগের একনিষ্ঠ সমর্থক। হ্যাঁ, একনিষ্ঠ কর্মী, একনিষ্ঠ কর্মী। আচ্ছা, কিন্তু তিনি, যেটা হয়, আমরা কখনো এটা প্রমাণ পাইনি যে তিনি মুসলিম লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন, কিন্তু অল্প বয়সের চপলতা, 20-22 বছর বয়সটা বোঝা যায়। কিন্তু মুসলিম লীগের প্রতি সমর্থন ছিল সেটা তো বুঝতে পারি আমরা, খেয়াল করেন। কিন্তু ঋষিকেশ লাহিড়ী বলছেন তিনি যে ছবিটা আঁকছিলেন সেটা রবীন্দ্রনাথের ছবি। যখন তাকে গিয়ে সে ধরে বলে যে আমি আসলে বন্ধুত্ব করি, ফলে এটা খুব ইন্টারেস্টিং। মুসলিম লীগ করছেন কিন্তু রবীন্দ্রনাথ বাদ দেননি। আবার যখন 47-এ যখন দেশভাগ হবে তখন সরওয়ার্দী এবং সিআর দাস ওরা যখন নাকি যুক্তবঙ্গের জন্য আন্দোলন করছেন, তখন আবু সাইদ এবং যে সমস্ত ইন্টেলেকচুয়ালরা যুক্তবঙ্গের ব্যাপারে আন্দোলন করছেন, আবুল হাসিম, হুদুদুমরের বাবা আবুল হাসিম তখন যুক্তবঙ্গ চাইছেন, এবং একদল বাঙালি মুসলমান ভাগ চাইছেন, একদল বাঙালি মুসলমান চাইছেন দুই বাংলা মিলে এক করতে হবে। এবং তার মধ্যে ওয়ালিউল্লাহ ছিলেন ওয়ান অফ দ্য সিগনেটারিজ, উনি একজন স্বাক্ষরদাতা ছিলেন সেই বিবৃতিটার মধ্যে, যেখানে অনেক সামনের সারির যে বাঙালিরা যারা নাকি করেছেন। এগুলো হচ্ছে ওয়ালিউল্লাহকে বোঝার জন্য খুব ইন্টারেস্টিং। ওয়ালিউল্লাহ তারপর তো বাইরে চলে গেলেন পড়াশোনার জন্য। হ্যাঁ, বাইরে চলে গিয়ে উনি ছিলেন, এবং ওনার যে একটা রূপান্তর ঘটেছে আরও রাজনৈতিকভাবে। 48 সালে যখন নাকি জিন্না মারা যান, তখন ঋষিকেশ লাহিড়ীকে একটা চিঠি লিখছেন তিনি, ওয়ালিউল্লাহ, খুব ইন্টারেস্টিং। চিঠিতে বলছেন যে আজ একটা অপূরণীয় ক্ষতি হলো জাতির, কারণ জিন্না মারা গেলেন। জিন্না ভারতবর্ষের মুসলমানদের জন্য অনেক ভেবেছিলেন এবং তাদের যে একটা পতিত দশা ছিল সেখান থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছেন। আজ দেশভাগের কারণে আমরা সবাই খুব করুণভাবে খাটো হয়ে গেছি, যা হয়েছে ইতিহাসে। কিন্তু এটা একটা আবশ্যক অস্ত্রোপচার ছিল। কিন্তু দুঃখ এটাই, আমরা যদি সেই অস্ত্রোপচারের যদি ঘটনাটাই না ঘটতো, অস্ত্রোপচার ঘটনার মতো ঘটনা যদি না ঘটতো, তাহলে আমরা বেঁচে যেতাম। তার মানে তিনি দেশভাগটাকে বাস্তবতা হিসেবে মেনে নিয়েছিলেন, কিন্তু দেশভাগের যে ভেতরের যে কারণ সেটাকে তিনি মেনে নেননি। ফলে এটা জটিল। মানে আমরা যেভাবে করে একটা রাজনৈতিক প্রবাহ দেখি, একটা রাজনীতির আমরা সমর্থক হই বা না হই, একজন লেখক যে কোনো কোঠার মধ্যে দাঁড়াতে পারেন না, তাকে যে সবসময় তিনি যে আসলে তার মতন করেই দেখেন, তিনি যে কোনো একটা ক্ষোভের মধ্যে বন্দী হন, ওয়ালিউল্লাহর মধ্যে সেটা দেখা যায়। এবং তার পরবর্তীকালে এই যে আগলি এশিয়ান লিখলেন, তার অন্য উপন্যাসগুলো হচ্ছে আগলি এশিয়ান একদম আলাদা। আমি এটাও পড়তে অনুরোধ করবো আপনাদের, কারণ আগলি এশিয়ান হচ্ছে ওয়ালিউল্লাহর সঙ্গে এটা মানে মনেই হবে না ওয়ালিউল্লাহ উপন্যাস লিখবেন, কারণ এই উপন্যাসের চরিত্রকে কারা, এই উপন্যাসের চরিত্র হচ্ছে একটি কল্পিত রাষ্ট্রের প্রেসিডেন্ট এর চরিত্র, ওর আইজিপি পুলিশের প্রধান হচ্ছে এর চরিত্র, আমেরিকার অ্যাম্বাসেডর হচ্ছে এর চরিত্র, এর চরিত্র হচ্ছে একটি বিরোধী দলের নেতা তার সে হচ্ছে এটার চরিত্র, যারা ক্ষমতার প্লেয়ার একটা রাষ্ট্রের, তারা হচ্ছে চরিত্র। এটা একটা পলিটিক্যাল থ্রিলার। এবং উনি লিখছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেতে মারা গেলেন, 71 সালে মারা গেলেন উনি অক্টোবরে।
এটা তিনি লিখছেন 60s-এ, আর্লি 60s-এ পারহ্যাপস। এটা আমি যুক্তি দিয়ে বলেছি, আমার একটা ভূমিকা লিখেছিলাম উপন্যাসটার, সেখানে আমার বলা আছে, এখানে এত কথা বলার জায়গা নেই। তো উনি যে লিখলেন, পড়লে আপনাদের মনে হবে যে 1971 থেকে স্বাধীনতার 1975 সাল পর্যন্ত বাংলাদেশে যা হয়েছে, উনি যেন দিব্য চোখে সব দেখতে পাচ্ছেন, এবং তিনি যেন একটা পূর্বাভাস দিচ্ছেন যে একটা রাষ্ট্রে কী হতে পারে বাংলাদেশ রাষ্ট্র। এটা আমার কাছে একটা অভাবনীয়, এই উপন্যাসটা পড়লে মনে হয় একেবারে মনে হবে যে এটা দিস ইজ হ্যাপেনিং, ইজ গোয়িং টু হ্যাপেন ইন আ কান্ট্রি ওয়াইল ইট উইল বি ইন্ডিপেন্ডেন্ট অর সাম, এইরকম যে বাংলাদেশ স্বাধীন হলে এরকম একটা ঘটনা ঘটবে। যাই হোক, এই হচ্ছে ওয়ালিউল্লাহ। কিন্তু ওই সময়টা তিনি বামপন্থার দিকে ঝুঁকে পড়েছেন, এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, সেটা হচ্ছে যে উনি যখন ফ্রান্সে ছিলেন, ফ্রান্সে থাকা অবস্থায় লেনফ বলে একটা পত্রিকায় তিনি লিখতেন। এই পত্রিকাটা বিশেষ এই কারণে সমস্ত র্যাডিক্যাল বামপন্থীদের এটার জায়গা ছিল। খেয়াল করেন, মুসলিম লীগ, দেশভাগ না মানা বা মানা, ওখান থেকে এসে সমাজতন্ত্রী। এবং লেনফ পত্রিকায় লিখতেন যে দুজন লোক, একই সঙ্গে তার লেখা ছাপা হয়েছে, তার একজন হচ্ছেন লিওপোল্ড সেদার সেঙ্ঘর। লিওপোল্ড সেদার সেঙ্ঘর পরে সেনেগালের প্রেসিডেন্ট হয়েছিলেন, বামপন্থী, নেগ্রিচুডের আন্দোলন করেছেন, ব্ল্যাকদের, কালোদের সাহিত্য নিয়ে আন্দোলন করেছেন। হ্যাঁ, বিখ্যাত লোক, বিখ্যাত মানুষ। আর আরেকজন হচ্ছেন, লিখেছিলেন মাক্সিম রদিনসন, ফ্রেঞ্চ। আমি তার বই কিনে নিয়ে আসলাম কদিন আগে, তার একটা বই আমার খুব প্রিয়, বইটার নাম হচ্ছে মোহাম্মদ। আরেকটা বই আছে ইসলাম অ্যান্ড ক্যাপিটালিজম। উনি মার্কসিস্ট, কিন্তু ইসলাম নিয়ে তার মতন এত ভালো, সমবেদনাময় এবং বিশ্লেষণমূলক সোশিওলজিক্যাল এবং পলিটিক্যাল অ্যানালিসিস, হিস্টোরিক্যাল অ্যানালিসিস অফ ইসলাম কেউ করেনি। তো এদের সঙ্গে তিনি লিখতেন। তার সঙ্গে চে গুয়েভারা দেখা হয়েছিল, অনেকে জানে না এটা। হ্যাঁ, চে গুয়েভারা দেখা হয়েছিল। এরকম অনেক লোক, মানে তার একটা অদ্ভুত রকমের লোক ছিলেন, ঠিক আছে। এটা হচ্ছে তার চরিত্র হিসাবে বললাম, মানে ওয়ালিউল্লাহকে বোঝার জন্য যে লোকটা কেমন ছিলেন। ছবি আঁকতেন, এমনকি আমি বছর দুই এক আগে আমি তার একটা লেখা ছাপলাম, সেই লেখাটাকে আমি পাইনি, সম্প্রতি পেয়েছি। মিউজিকেরও ভাটিয়ে লিখাইতে পারতেন খুব সুন্দর। ছবি আঁকতেন, তার বইয়ের প্রচ্ছদগুলো কিন্তু উনি নিজে করেছেন। চাঁদের অমাবস্যার প্রচ্ছদ তার করা, কাদর নদী কাদর প্রচ্ছদ তার নিজের করা, তার আঁকা অনেক ছবি আছে। এবং তিনি জলিল আবেদিনের একটাই আমি উদ্ধার করেছিলাম, তার একটা রিভিউ জলিল আবেদিনের ছবি নিয়ে। ওইটা নিয়ে তখন হুলস্থুল তর্ক পড়ে গিয়েছিল। এটা রিভিউ করেছিলেন ডন পত্রিকাতে, তারপর এটা নিয়ে তর্ক ডন পত্রিকাতে লেখা ছাপা হয়েছে। তারপর উনি আরেকটা উত্তর লিখেছেন ওগুলোর জবাবে, সে উত্তর আর পাঠাননি, কিন্তু সেই লেখাটা আমার হাতের লেখা আমি পেয়েছিলাম। সেইটা পরে আমি সবগুলো লেখা একত্র করে অনুবাদ করে ছাপিয়েছি, কারণ এটা জলিল আবেদিনকে বুঝতে আমাদের চিত্রকলাকে, আমাদের চিত্রকলা বুঝতে সাহায্য করে। কিন্তু যেটা কদিন আগে পেলাম সেটা হচ্ছে গানের উপর একটা লেখা, সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের একটা তুলনামূলক আলোচনা। এই হচ্ছে ওয়ালিউল্লাহ, ঠিক আছে। এবার উপন্যাসে আসি। আমি তো ওয়ালিউল্লাহ নিয়ে অনেক বলে ফেললাম, এখন উপন্যাস নিয়ে একটু বলি না। সেটা হচ্ছে, দেখুন কেন বলছি কথাটা, ওয়ালিউল্লাহর আমরা উপন্যাস আমরা অনেকে বুঝতে পারি না, যেটা নাকি আফসানা বলার চেষ্টা করলেন, অনেকে বললেন। এগুলা আমরা সাহিত্য পড়ি, যেটা বললাম যে কল্পনাটাকে আমাদের, কারণ মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার কল্পনার শক্তি এবং তার স্বপ্ন দেখার শক্তি, তাই না? এবং সাহিত্য সেটা আমাদের করে। এবং উপন্যাসে কীভাবে করে একটা উপন্যাস লিখবেন এবং স্কিম করবেন মানুষকে দেখানোর জন্য, তিনি যা উপলব্ধি করছেন তার মনের মধ্যে যেটা আছে, এই আমাদের এই বেদনাপূর্ণ এই বেদনা এবং কষ্ট এবং মধুর এই পৃথিবীর মধ্যে কী উপলব্ধি করলেন, এটা করার জন্য যখন তিনি করবেন, তিনি কীভাবে করে উপন্যাস সাজাবেন সেটা তো আমরা আগে থেকে বলতে পারি না। যেমন ধরুন, এই যে আফসানা ইসের কথা বললেন, জেমস জয়েসের কথা বললেন। জেমস জয়েসের ফিনেগান্স বলে এত মোটা একটা উপন্যাস আছে, ইয়ের পরে লেখা, ওই ইউলিসেসের পরে লিখেছেন। এই উপন্যাসটার কাহিনীটা কি জানেন? এক নাবিক জাহাজের মধ্যে একটা মই বেয়ে অনেক উপরে উঠেছে, ওখান থেকে পড়ে গেছে। ওই যে পড়তে শুরু করলো আর যে মাটিতে এসে পড়লো জাহাজের মধ্যে, এই যে কয়েক সেকেন্ড, এটুকুর মধ্যে যা হয়েছে সেটা হচ্ছে আদৌপূর্ণ উপন্যাস, ঠিক আছে। এই তো ওইটার মধ্যে কী থাকতে পারে আর? ওটার মধ্যে এই যে চেতনা প্রভা যেটাকে বলার চেষ্টা করছেন, সমস্ত অভিজ্ঞতা তার এসে হাজির হচ্ছে, সমস্ত স্বপ্ন, কল্পনা, স্মৃতি, এবং তার ঝড়ের বেগে প্রবাহিত হচ্ছে এগুলো, না? দেখেন, এই যে লাল সালু দিয়ে যদি শুরু করি, আমি অল্প করে সব বলে যে লাচ্চাদান অবশ্যই একটু বড় করে বলবো, এটা ছোটো করে বলবো, তারপর কাদর নদী আর কথা বলবো না। লাল সালুতে আমরা এতদিন পর্যন্ত এটাকে শুনে এসেছি যে মাজারের সমালোচনা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে।
আমি মনে করি এটা বুলশিট, একদম ফালতু একটা আলোচনা। কারণ প্রথমত এটা মাজার নয়, আমরা আগেই দেখেছি, আপনি খেয়াল করেন এটার মধ্যে কোনো বুজরুকি নেই। ওয়ালিউল্লাহ প্রথম দৃশ্যে লাল সালুর প্রথম কয়েক কথার মধ্যে জানিয়ে দিয়েছেন যে এটা একটা কবর, একটা পরিত্যক্ত বা পতিত কবর, কারোর চোখে পড়েছে বা পড়েনি, এবং সে একটা নোয়াখালী থেকে এসছে সম্ভবত মজিদ, এবং বোঝা যায় যে একটা সে জীবিকার সন্ধান করছে, তাকে বেঁচে থাকতে হবে, সে একটা কঠোর একটা জীবন তার সামনে। তখন সে কবরটা পেয়ে তার মনে হয়েছে যে এটাকে অবলম্বন করে সে থাকতে পারে, তাই তো? কিন্তু এমনিতে যদি মাজার আমরা একদম ভুলে না যাই, এই মাজারগুলো কিন্তু গরিবের সংগঠন। এই যে আজকাল যে আমরা যত মাজারকে যত সাধারণ ভাবিস তত সাধারণ যেন, এটা বোঝা যাচ্ছে কীভাবে এখন যে মাজারের উপর আক্রমণ হচ্ছে তাতে বোঝা যাচ্ছে কারো কারো কাছে মাজার খুব ভয়ঙ্কর জিনিস, নইলে কেন আক্রমণ হচ্ছে। ফলে এত নিরীহ নয়, মাজার একটা প্রতিষ্ঠান, কিন্তু সেটা গরিবের প্রতিষ্ঠান। কারণ গরিব যেভাবে করে তার যে অধ্যাত্মবোধ, তার যে পৃথিবীর সঙ্গে লড়াই করার যে স্বপ্ন, এবং সে যে এবং সমস্ত হেরে যাওয়া মানুষ যারা পৃথিবীর কোনো জায়গায় কোনো জায়গায় কোনো জয় যাদের হয় না, তারা মাজারের মধ্যে থেকে শরণাপন্ন হয়। মাজার তাদেরকে সেই স্বস্তি দেয়, সেই স্বপ্ন দেখায়। মাজার তাদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করে, যে কমিউনিটি একজন একজনকে হেল্প করে, হয়তোবা ইত্যাদি ইত্যাদি। এখন ধরেন ও গেছে, ও কিন্তু মাজারের লোক না, ও মোটেই মাজারের লোক না, মাজারের ধর্মবোধ আলাদা, ওটার সঙ্গে শরীয়তের কোনো মিল নেই। কারণ ইসলাম যেটা আমরা জানি সেটা তো মাজারের সঙ্গে মিলবে না, কোনো কারণ নেই। ইসলাম মাজারকে পছন্দ করে না, ফলে ইসলামের মধ্যে অনুমোদন নেই। ও এসছে, ও কিন্তু ধর্ম জানার লোক, ও কিন্তু ইসলামের লোক, ও কিন্তু শরীয়তের লোক, কিন্তু সে এসে কিন্তু মাজারটা আবিষ্কার করেছে, মাজার প্রতিষ্ঠা করেছে। এটা খুব ইন্টারেস্টিং। সে কিন্তু মাজারের পন্থার লোক না, কারণ সে তো মাজার করে আসছে, এগুলো কোনো আমরা ভূমিকা পাই, আমরা কোনো জায়গায় পাই না। সে ওখানে মাজার স্থাপন করে, এবং আমরা যে গ্রামটা দেখি সেই গ্রামটার মধ্যে যে তৈরি করেছেন ওয়ালিউল্লাহ, সেখানে আমরা যখন নাকি যে কোনো লেখক, আমি তো কথা সাহিত্য করি না, ওনারা কথা সাহিত্য করেন, ওনারা ভালো বলতে পারবেন, যে আমরা সবসময় ওই বাস্তবতাটাকে যদি একটা গ্রাম তৈরি করি, একটা শহর তৈরি করি, যেটা তৈরি করি, ওটাকে আমাদের বোধগম্য করার জন্য, ইন্দ্রগ্রাহ্য করার জন্য তারা কতগুলো রিপ্রেজেন্টেশন তৈরি করেন, যাতে একটা শহর বলে একটা মনে হয়, আমার কাছে প্রতিভাত হয় এটা একটা শহর, যেটার মধ্যে চরিত্রগুলো চলাফেরা করছে, যেন মনে হয় এটা একটা গ্রাম, এইরকম একটা গ্রাম, একটা বিশেষ ধরনের গ্রাম, যার মধ্যে চরিত্রগুলো চলাফেরা করছে, একটা পরিবেশ তৈরি করতে হয়। তো ওয়ালিউল্লাহ সবসময় এই যে পরিবেশে তৈরি, তিনি সবচেয়ে কম রিপ্রেজেন্টেশন দিয়ে তৈরি করেছেন। তিনি এটাকে বাস্তব উপন্যাস করতে চাননি। এটা যতই তার উপন্যাস ফুটেছে, তিনি যখন চাঁদের অবশ্যই এসেছেন আরও কমে ফেলেছেন, সেটা কাদরুদি গেছেন আরও কমে ফেলেছেন। ফলে এগুলোকে মনে হয় কি একটা এমন একটা জগৎ, যে জগৎটা আমরা বুঝতে পারি না, আমাদের বোধগম্যতার মধ্যে আসে না। উনি আস্তে আস্তে কমিয়েছেন, কারণ তার লক্ষ্য আলাদা। আচ্ছা, যাই হোক, ওখানে তিনি একটা ক্ষমতার জাল তৈরি করেছেন শরীয়তের চিন্তা দিয়েই। আমরা দেখবো পরে যখন পীরেরা আসে, পীরের সঙ্গে কিন্তু ঘোরতর লড়াই করেন উনি। একটা পীর আসে না কাদরতি ইয়ের মধ্যে, চাঁদের ইসের মধ্যে মুদাসসির পীর আসে, মুদাসসির পীরের সঙ্গে ঘোরতর, কারণ ওর তো ওই ইকুইপড, ও শরীয়তের সব কিছু জানে। মুদাসসির পীর তার কাছে ধুলার মতন উড়ে যায়, তাই না, ভাগিয়ে দেয়। কিন্তু মুশকিলটা হয়েছে কোথায়? মুশকিলটা হয়েছে ও যে জাল তৈরি করেছে, ক্ষমতার জাল, সে নিজেই জালে বন্দী, ওই জাল থেকে সে মুক্তি পায় না, পাওয়া সম্ভব না। ফলে বন্যা যখন আসে তাকে মাঝের মধ্যে পাহাড় দিতে হবে, বন্যা যদি ডুবেও যায়। কিন্তু জমিলার কাছে সে হেরে যায়। কেন হেরে যায়? এটাই না যে কবরের মধ্যে পাতক জমিলা ইচ্ছে করে তোলেনি, সে তো লাথি দেয়নি, শুধু ঘুমিয়েছিল, আমরা দেখেছি তার পা পড়ে আছে। ওটা দিয়ে আমাদের একটা বিরাট আনন্দ হতে পারে, কিন্তু এটা থেকে আমরা কিছু পাবো না। জমিলাকে পারিনি, কারণ জমিলা ওর যে এক চিহ্ন ব্যবস্থা, ধর্ম দিয়ে সে যে একটা ব্যবস্থা তৈরি করেছে, ক্ষমতার জাল বিস্তার করেছে, জমিলা তার মধ্যে প্রবেশ করেনি। ফলে মুজিদ নিজেও যে জালের মধ্যে বন্দী, জমিলা তার বাইরে। ফলে জমিলার সঙ্গে তার কথোপকথন সম্ভব না, যদি জমিলাকে সে পরাস্তই করতে পারে না। একটা ছোট্ট মেয়ের কাছে পরাস্ত হয়, কারণ সে জাল যেটা বিস্তার করেছে সেই জালের মধ্যে জমিলা প্রবেশ করেনি। এটা হচ্ছে ক্ষমতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ব্যর্থ হয়ে যায়, ছোট্ট একটা জায়গার মধ্যে গিয়ে। তো যাই হোক, এটা তো লাল সালু। আমি মনে করি লাল সালু এভাবে করে পাঠ করা যায়, হয়তোবা আর অনেকভাবে নিশ্চয়ই পাঠ করা সম্ভব। চাঁদের অবসরে দেখেন, চাঁদের অবসা খুব ইন্টারেস্টিং। উপন্যাসটা শুরু হয়েছে একটা আলো আধারের মধ্যে, একটা অন্ধকার রাত্রের মধ্যে, যে অন্ধকার রাতটা আমরা একটা পরিবেশের মধ্যে দেখি, এবং তারপর সেই অন্ধকারটা আমাদের মনের মধ্যে এমনই গেঁথে যায়, উপন্যাসটা যখন গিয়ে শেষ হয় আমাদের মনে হয় যে অন্ধকারটা আমাদের মনের মধ্যে আছে। অন্ধকারটা উপন্যাসের মধ্যে থাকে না, পরে এটা আমাদের মনের মধ্যে ঢুকে যায়, কারণ আমরা ততক্ষণে আরেফ আলীর মনের মধ্যে প্রবেশ করেছি। ওই যে আলো আধারির জগৎ, ওই আলো আধারির জগৎটা এখন আরেফ আলীর মনের মধ্যে চলে গেছে, আমরা ওর মধ্যে ঢুকেছি। এবং এখানে আসার আগে আমি কথাটা বলি আরেকটা, সেটা হচ্ছে ধর্ম নিয়ে ওয়ালিউল্লাহ সম্পর্কে কত, এই উপন্যাসটা বুঝতে গেলে আমার মনে হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ধর্মটা বারবার আসে ওয়ালিউল্লাহর উপন্যাসের মধ্যে, এবং আমরা সবসময় ধর্মটা নিয়ে ওয়ালিউল্লাহকে, আমি মনে করি এটা আমাদের আরেকটু ভালো মতো বোঝা উচিত।
ধর্ম একটা জিনিস যেটা কেউ বিশ্বাস করেন কেউ বিশ্বাস করেন না, যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ হিন্দু ধর্মে, কেউ মুসলমান ধর্মে, যার যার ব্যক্তিগত, এটা তো বলার কোনো কিছু নাই। কিন্তু দেখেন, উপন্যাসিক যখন উপন্যাস লেখেন তার কাছে কিন্তু সবই কিন্তু উপাদান। ধর্ম তার কাছে উপাদান, মানুষও তার কাছে উপাদান, সবই তার উপাদান। প্রত্যেকটা চরিত্র তার কাছে সব আমাদের মতন সাদা কালোতে, শুধু সাদা বা শুধু কালো নয়, একটা সাদা কালোর মিশ্রণে গ্রে, একটা ধূসর রঙের একটা চরিত্র। ধর্মকে তিনি নানা মাত্রায় ব্যবহার করেছেন। ধর্মের তো নানা রকমের চেহারা আছে, এর সুন্দর চেহারা আছে, অসুন্দর চেহারা আছে, উগ্র চেহারা আছে, নমনীয় চেহারা আছে, শান্ত চেহারা আছে, অনেক রকমের চেহারা আছে, এবং সব ব্যবহার করেছেন। কারণ ওয়ালিউল্লাহর স্ত্রী যেই তার স্মৃতি কথা লিখেছেন, সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন যে একটা চ্যাপ্টার আছে, নাম হচ্ছে বাঙালি মুসলমান। ওই উপন্যাসটার মধ্যে, এই স্মৃতিকথার মধ্যে তিনি বলছেন যে আমি ওয়ালিউল্লাহকে, আমি একজন সমস্ত কিছুর বিপরীত তাকে বাঙালি মুসলমান হিসেবে চিহ্নিত করি, কারণ সে সাংস্কৃতিকভাবে বাঙালি মুসলমান ছিল। হ্যাঁ, আমি কি বেশি বলে ফেলছি নাকি? হ্যাঁ, কেন বলছেন যে আমি যখন নাকি ওরা বেড়াতে গিয়েছে আলহামরাতে, উনি বলতেন এই কথাগুলো। আলহামরাতে গিয়ে তিনি দেখেছেন যে আরবরা যখন নাকি স্পেনে যে সভ্যতা তৈরি করেছিল, সেই সভ্যতার ধরন কীরকম, তারা কীরকম স্থাপত্য করেছিল, সেখানে ইবনে সিনার মতন লোক কীভাবে জন্ম নিয়েছিল, সেগুলো তিনি বলতেন আলমারিকে। আলমারি সেগুলো লিখছে, এবং আলমারিকে যখন ভারতের ইতিহাস সে বলছে, তখন সে ওয়ালিউল্লাহ বলছেন তখন তিনি বলছেন খুব স্পষ্ট করে যে ইংরেজরা আসার পরে যে বাঙালি মুসলমানরা সামগ্রিকভাবে পিছিয়ে গেল, তার কারণ হচ্ছে এই যে আগে মুসলমানরা ভারত শাসন করত, ইংরেজরা আসার পরে যে প্রতিরোধ হয়েছিল, তারা ইংরেজির শিক্ষার নেয়নি প্রতিরোধের কারণে, ফলে তারা ধর্মের মধ্যে আশ্রয় নিয়েছিল, ফলে তারাই হয়ে গেল। ফলে একদিকে প্রতিরোধ আছে, আরেকদিকে জাতি হিসেবে তারা যে অবনতি ঘটলো সেটাও আছে এটার মধ্যে দিয়ে। কিন্তু প্রতিবাদও যে আছে, আমরা অনুন্নত হওয়াটা, মানে অবনতিটা হওয়াটা দেখি, ওই প্রতিবাদটা দেখি না, প্রতিবাদ যে করেছিল। তো ফলে মুসলমান জাতি সম্পর্কে বা ইসলাম সম্পর্কে আমাদের যে ধারণাগুলো আমরা বাইনারি করি, মানে সেকুলার, এটা দিয়ে ওয়ালিউল্লাহকে বোধহয় ব্যাখ্যা করাটা কঠিন হবে। যাদের অবস্থা দেখেন, আমি স্পষ্ট করে দেখবেন আপনারা, এটা আমরা চোখে এড়িয়ে যাই। আরেফ আলী যখন নাকি রাষ্ট্র দেখলো প্রথম লাস্টে গিয়ে, ওখানে কিন্তু কতগুলো ভালো বললেন, ওখানে আরও কতগুলো পাবেন আপনি। শুয়ে নাই, আপনি দেখবেন কতগুলো বিরোধাত্মক কথা আছে, অক্সিমরন, প্রচুর অনেকগুলো অক্সিমরন আছে পুরো ফার্স্ট ইসের মধ্যে, চ্যাপ্টারের মধ্যে। বাঁশির শব্দ সে শুনেছে কিন্তু বাঁশি বাজেনি, সে নড়েছে কিন্তু নড়েনি লাস্ট, এরকম আপনি অনেক জায়গায় পাবেন। ফলে এই যে একটা এইগুলো পাচ্ছেন আপনারা, বিরোধাভাসগুলো, এগুলো প্রথম চ্যাপ্টারে ছড়িয়ে আছে, এবং আপনাকে সে এই বিরোধাভাসের ধাক্কায় আপনি দেখবেন যে আপনার মধ্যেও একটা দ্বিধা তৈরি হয়, কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি বুঝতে পারেন না। তারপর এটা যেতে যেতে আপনি দেখবেন যখন নাকি সে বুঝতে পারলো, প্রথমে তো কাদেরকে, মানে আমরা কিন্তু পাঠক হিসেবে কিন্তু বুঝতে পারি কাদের মেরেছে, খেয়াল করেন আপনি, আমরা বুঝতে পারছি কাদের মেরেছে পাঠক হিসেবে, কিন্তু আরেফ আলী উপস্থিত থেকে বুঝতে পারছেন যে সে কাদের মেরেছে। কারণ কাদেরের অস্তিত্ব, কাদের যেখান থেকে এসছে, কাদের ওই পরিবারের মধ্যে যেভাবে করে সে আশ্রিত, তার পক্ষে এটা কল্পনার বাইরে যে এই পরিবারের পক্ষে কোনো ভুল করা সম্ভব, তার চিন্তার মধ্যে এটা নাই, সে ভাবতেই পারে না। এই উপন্যাসের অর্ধেক চলে গেছে শুধু এইটাই যে কাদের আসলে তাকে হেল্পই করতে চায়, কারণ যখন লাস্টে ফেলতে যাচ্ছে, বলো ওই যে অসম্মান হয়ে যাচ্ছে, তার শাড়িটা এরকম তুলে দেওয়া, এই জন্য করতে যাচ্ছে ওইটা, ও কিন্তু কাদেরকে বাঁচানো হচ্ছে, কারণ ওর কাছে মনে হচ্ছে না এটা। একসময় কি এটাও মনে হয় যে সেই কি আসলে হত্যাকারী, মানে সে কাদেরকে বাঁচানোর জন্য তার মন সে নিজে করছে তাও না, তার অবচেতন থেকেই সে এমনভাবে তার মন অবশ্যই আছে, তার পক্ষে এটা কল্পনা করা সম্ভব না। খেয়াল করেন, আমরা এর মধ্যে ধর্মের রিপ্রেজেন্টেশন হিসেবে দেখতে পাচ্ছি যদি একরকমের একটা চেহারা, দাদা সাহেব যিনি ক্ষমতাশালী, এবং কাদেরকে দেখি যে একটু মারেফাত ধরনের, দুটোই আমরা দেখতে পাচ্ছি। একটা ইসলাম সাধারণ ধর্মচর্চা করেন, একজন যার মধ্যে একটা আধ্যাত্মিক একটা সুরভি অন্তরের মধ্যে পেয়েছে বলে আমাদের মনে হচ্ছে, বা প্রকাশ করে সেরকম করে। কিন্তু আরেফ আলীরও কিন্তু ধর্মের মধ্যে দিয়ে চৈতন্যদয় হচ্ছে। আরেফ আলী একদিন রাত্রেবেলা জানামাজ বিছে নামাজ পড়তে বসে, এবং দুইটা সূরা পড়ে, একটা সূরা আলাক বা সূরা খালাক যেটাকে আমরা বলি, যেখানে আল্লাহ বলছেন যে তোমরা নিজেদেরকে এত বড় মনে করো যে তোমরা সীমানা অতিক্রম করে চলে যাও, কিন্তু তোমাদেরকে আবার ফিরে আসতে হবে। হ্যাঁ, এবং তারপর সে একটা সূরা পড়ে, সেটা হচ্ছে সূরা লাহাব, খেয়াল করবেন। হ্যাঁ, যেখানে যে তাকে মানে ষড়যন্ত্রকারী যে তার যে একদিন ধ্বংস নিশ্চিত, সেটা আল্লাহ নিশ্চিত করছেন গল্প সূরাটার মধ্যে। এই সূরা দুটো পড়ে উঠে সকালবেলা উঠে
প্রথম আরিফ আলীর মনে হয় যে আসলে কাদেরই হত্যাকারী, আল্লাহ তাকে পথ দেখিয়েছে, এটাও কিন্তু আছে। আমরা খেয়াল করবেন, যদি আপনারা যদি যান টেক্সটের মধ্যে যদি যান, কিন্তু মুশকিলটা হচ্ছে এখন কাদের যে হত্যাকারী, কাদেরকে ধরিয়ে দেবে কী করে? কাদেরকে তো ধরিয়ে দিলে তোর জীবন শেষ, ও তো নিজে নিরাশ্রয় হয়ে পড়বে না। এই লড়াইয়ের মধ্যে তাকে যেতে হয় এবং যেতে 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 একটা পর্যায়ে তিনি মানে চরিত্রটা তার অন্তরের কথা তাকে শুনতে হয়, কারণ তার অন্তরের যে মুক্তি ওটা না হলে তার পক্ষে এই আশ্রিত জীবনের মধ্যে থাকলে তার কোনো মুক্তি নেই মানুষ হিসেবে। ফলে মানুষ হিসেবে তাকে মুক্তি পেতে গেলে তাকে এটা করতে হবে, তাই না? আর আমি শেষ করার আগে একটা ছোট্ট কথা বলি, এটা আপনাদের জন্য কাজে লাগতে পারে, লেখকদের জন্য কাজে লাগবে হয়তো। সেটা হচ্ছে ইন্টারেস্টিং ভাষার স্কিম। আমি বলি শোনেন, ভাষাটা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আসল জায়গাটা অনেকে এড়িয়ে মানে অনেকে ধরে খেয়াল করতে পারেননি। সাধারণত আমরা উপন্যাস যখন বা কথা সাহিত্য যখন করি ইংরেজি বাংলায়, আপনারা দেখবেন যে গল্পটা আমরা এমনভাবে বলি যে একটা ঘটনা ঘটে গিয়েছে, আমরা পাঠককে সেই ঘটে যাওয়া গল্পটা বলছি, করেছে, গিয়েছে, খেয়েছে, এটা। ওয়ালিউল্লাহ এখানে লিখলেন যায়, করে, খায়, দায়, একটা ঘটমান বর্তমানের মতো গল্পটা বলছে। তাহলে আমি পাঠক হিসেবে যখন এই গল্পটা পড়ি তখন আমি সবসময় দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে অন্য সময় গল্পটা পড়ার সময় কিন্তু নিশ্চিন্ত, গল্পটা ঘটে গেছে, ভালো হোক মন্দ হোক হয়ে গেছে, আমাকে গল্প পাঠক এখন আমাকে গল্পটা বলছে, কিন্তু পুরাপুরি তো। কিন্তু এখন আর ওয়ালিউল্লাহ যেভাবে বলছে তাদের ঘটনাটা ঘটছে, এখনই হচ্ছে, ও ধারা বর্ণনা দিচ্ছে গল্পটা। ফলে আমরা সবসময় একটা প্রান্তের মধ্যে থাকি এবং ওয়ালিউল্লাহ হঠাৎ করে কী হবে না আমরা জানি না, এই অনিশ্চয়তার মধ্যে আমরা থাকি এই গল্পটার মধ্যে, এই গল্প বলার ভঙ্গির মধ্যে। এবং ওয়ালিউল্লাহর 3টা খুবই গুরুত্বপূর্ণ শব্দ বারবার যে আসে, আচানক, আচমকা, সহসা, সব কিছু হঠাৎ করে হচ্ছে, এটার সঙ্গে এই গল্প বলার ভঙ্গিটা খুব যায়, খেয়াল করবেন। এটা খুব ইন্টারেস্টিং দেখার ইসের মতন। এবং ওয়ালিউল্লাহ সম্ভবত একজন কথা সাহিত্যিক যার লেখার মধ্যে তিনি, আমরা এই যে আজকাল যে বাংলাদেশের ভাষার কথা বলা হচ্ছে, অনেকে জানে না যে এই জিনিসটা ওয়ালিউল্লাহ লেখার মধ্যে আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গীয় ভাষারীতির কিন্তু কোনো ছাপ নাই। এটা আমি সৈয়দ শামসুল হকের কাছে শুনেছি, খুব ইন্টারেস্টিং। 1969 ওয়ালিউল্লাহ একটা গল্প লিখেছিলেন কেরায়া, অরিজিনালি ইংরেজিতে, ওটা যখন বাংলা হয় সৈয়দ শামসুল হক বাংলা করেছিলেন অনুবাদ করার পরে 70 সালে ওয়ালিউল্লাহ বাংলাদেশে এসেছিলেন একবার। তখন গল্পটা নিয়ে উনি এডিট করতে গেলেন, শামসুল আমি বিস্মিত হয়ে দেখলাম উনি সবগুলো নেই কেটে নাই করে দিলেন। 1970 সালের কথা, 1970। হ্যাঁ, আর ভাষার কথা আর কি বলি, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাকে আমি বলছিলাম যে যদি দেখেন যে আখতারুজ্জামান ইলিয়াস একদিন আমাকে গল্প করতে করতে বললেন যে তিনি যখন চিলেকোঠা সেপাই লিখছেন, যখন রোববারে ধারাবাহিকভাবে বেরোচ্ছে, উনি লিখেছিলেন ওসমান নামে যে চরিত্রটা, এক জায়গায় তার চিলেকোঠা থেকে বলছে যে ওসমান কুজো থেকে জল গড়িয়ে নিল। পরে তারপর যখন বই করলাম আমি তখন লিখলাম ওসমান কলসি থেকে পানি ঢেলে নিল। তিনি নিজে চেঞ্জ করেছেন, কিন্তু ওয়ালিউল্লাহকে এটা করতে হয়নি। ওয়ালিউল্লাহর ভাষার মধ্যে কিন্তু আপনি দেখবেন যে এই আরবি ফার্সি এই অঞ্চলে প্রচলিত ভাষা। সংলাপের কথা বললেন, এটা খুবই ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। কেন বলছি, ওয়ালিউল্লাহর হিসেবে সংলাপ খুব কম, কাদর মধ্যে কিন্তু আঞ্চলিক সংলাপ আছে, আবার ইসের মধ্যে আছে। এখানে কেন করেন এটা আমার কাছে অবাক লাগলো, এটা অবাক লাগলো, এই ল্যাঙ্গুয়েজ স্কিমের মধ্যে তার সংলাপটা কেন বাদ পড়লো। তো ওয়ালিউল্লাহ, আমি যেটা বলছিলাম যে হোক, ওয়ালিউল্লাহ সম্পর্কে আর কী বলবো, অনেক বেশি বলে ফেলেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের আলোচনা খুব ভালো লাগলো। আমার আলোচনা আপনাদের কোনো কাজে লাগবে হয়তো না, কিন্তু বললাম এই আর কি। থ্যাংক ইউ। তো চাঁদের অবস্থা যখন বলেছেন, ওইটা বলার পর আমার মনে হলো সেটা হতে পারে, এই যে আমি এখনও আমার তো বুদ্ধি কম, ফলে আমি এটা আমার মাথার মধ্যে কাজ করছে জিনিসটা, যে পৃথিবীর ছায়ার জন্য তো অবশ্যই, ফলে ওইটার কোনো একটা কিছু কি উপন্যাসটার মধ্যে থাকতে পারে কিনা, আমি এখনও যোগসূত্র বের করিনি, এখনও আমি এটা ঠিক মনের মধ্যে করতে পারিনি। কোনো একটা জায়গা নিশ্চয়ই থাকবে এটার মধ্যে। যাই হোক, থ্যাংক ইউ। জানি না, আমার যেটা অনুভূতি হয় এই বিষয়টা, যেহেতু ভাই বলছিলেন যে চাঁদের অমাবস্যা, আমরা অমাবস্যা যেই সময়টাকে বলি, তখন যে চাঁদ আমরা দেখি যে চাঁদ নেই, কিন্তু আসলে কিন্তু চাঁদ আছে, চাঁদ যে থাকে না তা কিন্তু না। তো আমার মনে হয় যে এইখান থেকে কিছু একটা ব্যাপার হতে পারে যে যা আসলে দেখা যাচ্ছে না কিন্তু আছে, এই ধরনের, কিন্তু আবার অন্ধকারের সাথেও তার একটা কানেকশন। হ্যাঁ, তো হ্যাঁ, যা সামনে আসছে না তা যে নেই তা না, তা তো কোথায় আছে। যেমন
মাত্র 9 মাস বয়সে একটা মানুষ জানতে পারে যে যা সামনে নেই তারও অস্তিত্ব আছে। অর্থাৎ 9 মাসের আগে বাচ্চারা যখন একটা কিছু তার চোখের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়, সে আর কৌতূহলী হয় না। কিন্তু 9 মাস হয়ে গেলে সে বল হাতের সামনে থেকে গড়িয়ে যদি পর্দার আড়ালে চলে যায়, ফার্নিচারের নিচে চলে যায়, তখন সে সেইখানে গিয়ে ওটাকে জোগাড় করতে চায়। অর্থাৎ সে বিশ্বাস করে যে যা আমি দেখতে পাচ্ছি না সেটাও আছে। এটা এই চাঁদের অমাবস্যার কথা শুনে আমার কাছে এইরকম একটা কিছু মনে হয় যে এখানে চরিত্রের সাথে বা চরিত্রের দ্বন্দ্বের সাথে কিংবা তার কাহিনীর সাথে যা কেউ দেখতে পাচ্ছে না, যে মেয়েটা ওখানে মরে পড়ে আছে, কে তাকে মেরেছে, এই যে মানে রহস্য, কিছু দেখতে পাচ্ছে না কিন্তু তার অস্তিত্ব আছে, এরকম একটা বোঝানোর জন্য, মানে এটা আমার নিজস্ব ব্যক্তিগত অনুভূতি। আমার মনে হয় যে খুবই উপভোগ্য একটা সেশন আমরা শেষ করলাম। যারা বলেছেন তাদের তো অবশ্যই অনেক ধন্যবাদ, আর যারা শুনেছেন মনোযোগ দিয়ে, শোনাটাও একটা বিরাট কি বলবো কোয়ালিটি। আজকে আপনারা শুনেছেন, পরের দিন আপনাদের কাছে শুনতে চাইবো, ভালো লাগবে আরও যদি আপনারাও বলেন। আর প্রতি মাসেই হবে, আমরা আবার পরবর্তী তারিখ আর বই ঘোষণা করে দেব, যদিও এখনই একটু ঠিক হয়ে আছে, তারপরেও আমরা সেটা আরেকটু আলাপ করে তারপরে এটা ঘোষণা করতে চাই। আর আমাদের অতিথি কবি লেখক, আসলে উনি বললেন যে উনি লেখক মানে উনি কবি, কিন্তু উনি গদ্য লেখেন অতি চমৎকার। বোধহয় গল্প উপন্যাস লিখলে দারুণ হতো, যেরকমভাবে আপনারা ওনাকে কথা বলতে শুনলেন। তো প্রচুর গদ্য উনি লেখেন, আপনারা পড়বেন। এবার জুলাইয়ের দিনলিপি নিয়ে উনি লিখেছেন, খুব ভালো একটা বই বেরিয়েছে। তো আমরা সবাই মিলে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে এতটা সময় আমাদের, আসলে পাঠচক্রে যিনি আসেন আমরা অনেকটা সময় নিয়ে নিই তার কাছ থেকে, কারণ এই কাজটা এত দ্রুত হয় না। আমরা প্রত্যেকে স্বাধীনভাবে নিজের কথা বলতে চাই, একটু সময় নিয়ে আমরা কথাগুলো বলি, তো অনেকটা সময় আমরা নিয়ে নেই অতিথি লেখকের কাছে। তো যাই হোক, আজকে অনেকে কথা বলেছেন, পরবর্তীকালে আপনাদের কাছে আরও বেশি চাইব। আর যেহেতু কেউ অনেক লেখালেখি বা পড়াশোনার সাথে যুক্ত, তাদেরকেও আমাদের উৎসাহিত করতে হবে। আবার কেউ এই প্রথম কথা বলছেন যে কথা মাইকের সামনে কথা বলতেই তার অস্বস্তি হচ্ছে বা নার্ভাস লাগছে, তাকেও আমাদের উৎসাহিত করতে হবে। তো সেইভাবে চিন্তা করে আমার মনে হয় যে আজকের 3 জন পাঠক সেরকম বিভিন্ন ক্যাটাগরি থেকে যদি ভাবি, তাহলে আমি 3 জনকে 3টি বই উপহার দিতে চাই উৎসাহিত করার জন্য, যেন আমরা আরও বেশি পড়ি। তো একজন হলো গিয়ে তাসনুভা, আসবেন প্লিজ। আরেকজন হচ্ছে অনন্যা অনিক, অনেক ভালো বলেন আপনারা, শুধু শুধু নার্ভাস হন। আরেকজন আমার মনে হয় যে অনেক কষ্ট করে পুরো জিনিসটার জন্য এবং অনেক ভালো বলে, সাগর। আমরা সাজ্জাদ ভাইয়ের জন্য এই বইটা রেখেছিলাম, যেহেতু এটা অবশ্যই ওনার কাছে আছে, তারপরেও আমাদের ব্যক্তিগত আনন্দের জন্য